ইয়াশ ভাইয়া, আমার মতো একটা নিরীহ মেয়েকে এভাবে প্রেমের জালে ফাঁসিয়ে তুমি বুঝি অনেক আনন্দে আছো? আমার ধ্যান জ্ঞান মন মস্তিষ্ক জুড়ে তোমার বিচরণ সারাক্ষণ। এক মুহূর্ত তোমায় না দেখলে কেমন দম বন্ধ লাগে আমার। এই ইয়াশ ভাই, তুমি কি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? আমি জানি তুমি বুঝতে পারো, কিন্তু পাত্তা দাও না আমায়। সমস্যা নেই, কতদিন ঘুরাবে বলো? একদিন না একদিন আমি তোমার ভালোবাসা জয় করবই। দেখো, একদিন লাল টুকটুকে শাড়ি পরে তোমার ওই ঘরে বউ সেজে বসে থাকবো আমি। এতটুকু পড়ে আর এগুলো না ইয়াশ চোয়াল শক্ত করে হাতে থাকা চিঠিটার দিকে তাকিয়ে রইল। রাগ তার সপ্ত আসমানে ছুঁয়েছে আজকে। এই মেয়েকে কতবার বারণ করেছে এসব ভালোবাসার কথা তার সামনে উচ্চারণ না করতে। আজকে তো বউ অবধি চলে গেছে। সাহস খুব বেড়েছে মেয়েটার। ইয়াশ হাতে থাকা চিঠিটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়। সবে রাত 10টা বেজেছে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ইয়াশ মাত্রই বাইরে থেকে এসেছে। এসেই মিথিলার চিঠিটা ড্রেসিং টেবিলের উপর ভাঁজ করা দেখতে পেয়ে খুলে পড়তে থাকে। সকালেও মিথিলাকে শাসিয়ে গেছে ভালোবাসার কথা বলতে আসছিল বলে, কিন্তু মেয়েটার লজ্জা বলতে নেই। দুপুর গড়িয়ে রাত হতেই সব ভুলে গেছে। ইয়াশ হাতের ঘড়ি পরনের টি শার্ট খুলে আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বাঁকা হাসে। এই ইয়াশ শখের বউ হওয়ার খুব শখ তোর, তাই না? সামান্য একটা শখ পূরণ করতেই পারি। বিড়বিড় করে কথাটা আউড়িয়ে ইয়াশ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করা দরকার তার। বাড়ির বড় মেয়ের বিয়ে নিয়ে আলাপ আলোচনায় বসেছে বড়রা। মিথিলা ইফা ড্রয়িং রুমের একটা সোফায় বসে টেলিভিশন দেখছিল। মিথিলা চোখ টিভির দিকে থাকলেও তার মন তো অন্যদিকে। একটু আগে যে ইয়াশ বাড়িতে এসেছে দেখেছে সে। ইয়াশ বাড়িতে এসেছে মানে নিজের ঘরে আছে, তার মানে ও চিঠিটাও পড়ে ফেলেছে এতক্ষণে। মিথিলা অজান্তেই ভয়ে ঢোক গিলল। সকালে ইয়াশের হাতে একটা চড় খেয়েছে ভালোবাসি বলার জন্যে, আর এবার তো চিঠি দিয়েছে। এবার কি করবে? মিথিলা সোফা থেকে উঠে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। এভাবে টিভির সামনে পায়চারি করছো কেন? শান্তি মতো কি এখন টিভিও দেখতে দিবে না? ইফার বিরক্তির কণ্ঠের কথাটা শুনে মিথিলা তাকায় ইফার দিকে, রেগে বলে, এত টিভি দেখতে হবে কেন? যা পড়তে বস গিয়ে ঘরে। পড়ালেখা তো এক অক্ষরও করিস না, সারাদিন শুধু টিভি টিভি করিস, বেয়াদব একটা। ওমা, ভূতের মুখে রামলাম। তা বোন আমার, তুমি কখন পড়তে বসো যে তুমি ওকে জ্ঞান দিচ্ছ? মিহুর কথা শুনে মিথিলা থতমত খেয়ে যায়। ইফা মিথিলার চেহারা দেখে হেসে দেয়। মিথিলা ইফার হাসি দেখে রেগে বলে, হাসছিস কেন তুই? মিহুর দিকে তাকিয়ে বলে, আর আমি তো ব্রিলিয়ান্ট মেয়ে, আমি না পড়লেও পাস করতে পারি, কিন্তু এই মগি তো কিচ্ছু পারে না। সারাদিন দেখো ফোন আর টিভি। ছ্যা, সামনে তো এসএসসি, দেখো ফেল না করে আবার, তখন ফেল করলে কিন্তু আমি ফেল টুস বলে কিছু বলতে পারবে না আর। মিথিলার কথাটা ইফার মনটা আচমকাই খারাপ হয়ে যায়। সে পড়ালেখা একটু কম বুঝে, তাই বলে এভাবে অপমান করবে? মিহু ইফার মুখের দিকে তাকিয়ে মিথিলাকে ধমকে বলে, মনা, ফালতু কথা বলছিস কেন? ফেল কেন করবি ইফু? বাদ দাও আপু, ঠিকই তো বলেছে মিতুপ্পু, করতেও পারি ফেল। কথাটা বলেই ইফা উঠে যায়। মিহু ইফার যাওয়ার দিকে তাকিয়ে মিথিলার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা মুখটা ফুটা বেলুনের মতো করে বলে, মজা করছিলাম, এভাবে সিরিয়াসলি নিয়ে নিলি কেন? সরি বলে আয় ওকে, যা। মিথিলা না চাইতেও পা বাড়ালো ইফার রুমের দিকে। যতই হোক ভবিষ্যৎ ননদ বলে কথা, মন আগে থেকে জয় করতে হবে, নাহলে দেখা গেল পরে দজ্জাল ননদের মতো আমাদের বিয়েতে বাগড়া দিল। মিথিলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে ইয়াসের মুখোমুখি হয়। ইয়াসকে দেখে মিথিলা কিছুটা ভয় পেয়ে যায়। নিশ্চয়ই চিঠিটা পড়েছে, মারবে নাকি ওকে এখন? গালে হাত দিয়ে ইয়াসের দিকে তাকিয়ে থাকে মিথিলা, কিন্তু আশ্চর্যজনকভাবে ইয়াস মিথিলাকে মারা তো দূর, ওর দিকে না তাকিয়ে নিচে নেমে যায়। মিথিলা হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকে ইয়াসের যাওয়ার পানে। তবে কি তার ইয়াস ভাই চিঠিটা পড়েনি? মনটা খারাপ হয়ে যায় মিথিলার। এত কষ্ট করে চিঠিটা লেখলো, পড়লো না তার ইয়াস ভাই। মনটা খারাপ হয়ে যায় হুট করে। ইফার কথা ভুলে চিঠি না পড়ার দুঃখে জর্জরিত হয়ে নিজের রুমে চলে যায়। তার বুকটা ফেটে যাচ্ছে। বড় বাবা, বাড়িতে একটা না দুটো বিয়ে হবে একসাথে। মিহুর বিয়ে নিয়ে আলাপ আলোচনার মাঝখানে ইয়াসের কথাটা শুনে সবাই ওর দিকে ভ্রু কুচকে তাকায়। ইকবাল হক ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়েন, দুটো বিয়ে মানে? তুমি কি বিয়ে করতে চাচ্ছ নাকি? মেয়ে দেখেছো? দেখো, ব্যবসায় হাত না দেওয়ার আগে তোমার কোনো বিয়ে টিয়ে দেওয়া হবে না। নিজের পায়ে দাঁড়ালে না এ পর্যন্ত, এখনই বিয়ে করতে চাচ্ছ? ইকবাল হকের কথা শেষ হতে রুকমা হক বলেন, হ্যাঁ রে বাবা, তোর মাথায় বিয়ের ভূত চাপলো কবে? আবার মেয়েও দেখে ফেলেছিস? ইয়াস বাবা মার দিকে তাকিয়ে বিরক্ত সহিত বলে,
আমার কথা তো কি শুনবে তোমরা? মিনহাজ হক সবাইকে চুপ করতে বলে ইয়াসের দিকে তাকিয়ে বলে, তুমি বলো কার বিয়ের কথা বলছো? আর মিহুর পরে তো তোমার বিয়ের সিরিয়াল। মিথিলা, ইফা ওদের বিয়ের কথা নিয়ে আমরা এখন ভাবছি না। আর আকাশ তো দেশেই নেই, তো কার কথা বলছো তুমি? এবারের মেজো মেয়ে মানে তোমার ছোট মেয়ে মিথিলা হকের কথা বলছে। ইয়াসের কথা শুনে সবাই অবাক হয়ে ইয়াসের পানে তাকিয়ে থাকে। মিথিলার বিয়ে মানে? মিনহাজ হক ভ্রু কুচকে চাপা স্বরে বলে, কি বলতে চাচ্ছ? মিথিলার বিয়ে মানে? আর মিথিলাকে এখনই কেন বিয়ে দিতে যাব আমি? মিনহাজ হক কথাটা শেষ করতে ইকবাল হক বিরক্তি নিয়ে বলেন, আর বিয়ে তো মুখের কথা না, বিয়ে দেওয়ার জন্য পাত্র প্রয়োজন। আর আমাদের মিথুমা অনেক ছোট, ওকে কেন আমরা এখনই বিয়ে দিতে যাব? তুই হঠাৎ মিথিলার বিয়ের কথা বলছিস কেন ইয়াস? ও কি কিছু করেছে? তিতলি হকের কথা শুনে ইয়াস তিতলি হকের দিকে তাকিয়ে বলে, করেছে তো অবশ্যই। কি করেছে? তিতলি হক মিনহাজ হককে দেখে ইয়াসের দিকে তাকে আমতা আমতা করে প্রশ্ন করে। মায়ের মন কত কিছু ভেবে ফেলেছে, মেয়ে তার উল্টাপাল্টা কোনো কাজ করেনি তো? তোমাদের আদরের মেয়ে ছেলেদের চিঠি দেওয়া শুরু করেছে, তাও প্রেমের চিঠি। পড়াশোনা নাকি তার ভালো লাগে না, তাই বলছি আমার হাতে ভালো একটা পাত্র আছে, মিহুর সাথে তোমার এই মেয়ের বিয়েটাও দিয়ে দাও। ছেলে সরকারি চাকরি করে, কোনো কিছুর অভাব হবে না তোমাদের মেয়ের। ইয়াস কথাগুলো বলে উঠে নিজের রুমে চলে যায়। ইয়াস যেতেই মিনহাজ হক গভীর নিঃশ্বাস ফেলে উঠে সেও নিজের রুমে চলে যায়। বড় মেয়ের থেকে ছোট মেয়েটা তার বেশি আদর পেয়ে হয়তো এত মাথায় উঠেছে। মিনহাজ হক যেতে যেতে একে একে ইকবাল হক, মইনুল হকও উঠে নিজেদের রুমে চলে যায়। তিন ভাই রুমে যেতে রুকমা হক, আনোয়ারা হক তিতলি হকের কাছে যায়। আপা, ইয়াস কি থেকে কি বলেছে? ওর মাথা ঠিক আছে নাকি? তুমি এ নিয়ে এখন আবার মিথিলাকে কিছু বলতে যেও না। কালকে সকালে সবটা শুনবো। আমার ছেলেটাও না সবসময় আমার মেয়েটার পিছনে পড়ে থাকে। রুকমা হকের কথা শেষ হতেই তিতলি হক রুকমা হকের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে সত্যি বেড়েছে রূপমা। ইয়াস কোনো মিথ্যে বলেনি। আর মিথিলার নামে আমাদের কাছে মিথ্যে বলে ওর লাভ কি? ইয়াস আর মিথিলার তো সবসময় ঝগড়া লেগেই থাকে। দুজনের হয়তো কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, তাই ইয়াস এসব বলেছে। তুমি মাথা ঘামিও না তো। আর ভাইজানকে এসব নিয়ে ভাবতে না করো। আমি ইয়াসের সাথে কথা বলবো। ছেলেটা বেশি বেড়েছে, বাড়ির মেয়েদের বিয়ে নিয়ে কথা বলছে। রুকমা হকের কথায় তিতলি হক কোনো কথা বলেন না। মিথিলা এখন তিতলি হকের সামনে থাকলে হয়তো এখানেই ওকে পুঁতে দিত। সাহস খুব বেড়েছে মেয়েটার। খটখট শব্দে দরজাটা খুলে যেতেই ইয়াস রুমের ভিতর ঢুকলো। বিছানার উপর গুটিসুটি মেরে মিথিলা শুয়েছিল। ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল ইয়াস। হাতে থাকা কাগজটা মিথিলার মাথার পাশে রেখে মিথিলার মুখের দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলে, আহারে আমার বোনটারে, শান্তিতে ঘুমাচ্ছিস? ঘুমা। নিজের ঘরে আর থাকবি বা কতদিন? অতি শীঘ্রই তুমি এবারে ছাড়ছ। সকালে ঘুম থেকে উঠতেই মিনহাজ হকের ডাক পড়ে মিথিলার। সকাল সকাল মিনহাজ হক কিসের জন্য ডাকলো বোধগম্য হলো না মিথিলার। ঘুম থেকে উঠে ব্রাশটাও করেনি। সে ব্রাশটা করে বাবার রুমের দিকে হাঁটা দিয়েছে। রুমের সামনে আসতেই মিথিলা দরজায় নক করে। ভিতর থেকে মিনহাজ হক অনুমতি দিতেই মিথিলা ঘরে ঢুকে। মিনহাজ বসে বসে পত্রিকা পড়ছিল। মিথিলা গিয়ে মিনহাজ হকের সামনে দাঁড়ায় প্রশ্ন করে, আমার ডাকছিলে আব্বু? মিনহাজ হক পত্রিকা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকায়। নিজের পাশে জায়গা দেখে ইশারা করে বসতে বলে। মিথিলা বাবার পাশে বসে। মিথিলা বসতেই মিনহাজ হক মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করেন, মা, আমি বা তোমার আম্মু কোনোদিন কি তোমার বা মিহুর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি? মিনহাজ হকের কথা শুনে মিথিলা দুপাশে মাথা নাড়ায়। হঠাৎ সকাল সকাল নিজের রুমে ডেকে এসব কথা কেন বলছে বুঝতে পারছে না মিথিলা। মিথিলার মাথা ঝাঁকানো দেখে মিনহাজ হক ঠোঁট প্রসারিত করে হাসেন। যাক, তাদের মেয়েদের কোনো ইচ্ছা সে অপূর্ণ রাখেনি। তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সত্যি সত্যি বলবে সব। মিথ্যা আমার পছন্দ নয়। কি প্রশ্ন আব্বু? মিথিলা ভীতস্বরে জিজ্ঞাসা করে। কি প্রশ্ন করবে যার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে এভাবে ডেকে পাঠিয়েছে ওকে? মিথিলার এসব ভাবার মাঝে মিনহাজ হক বলে ওঠেন, কাউকে ভালোবাসো? দেখো আম্মু, সত্যি কথা বলবে। ছেলেটা ভালো হলে আমি ভেবে দেখব। ছেলের বাবা মায়ের সাথে কথা বলবো আমি। মিনহাজ হকের কথা বুঝলো না মিথিলা। কাকে ভালোবাসেও? কার বাবা মায়ের সাথে কথা বলবে? পরক্ষণে ইয়াসের কথা মনে হতো। চোখ বড় বড় করে মিনহাজ হকের দিকে তাকায়। মিনহাজ হক কি কোনোভাবে জেনে গেছেন ওই ইয়াসকে ভালোবাসে? মিথিলা নিজেকে স্বাভাবিক করে ভীতস্বরে আমতা আমতা করে বলে, আব্বু আসলে আমি। মিনহাজ হক মেয়ের মাথায় হাত রেখে বলেন,
মিহুর থেকে আমি বরাবরই তোমাকে বেশি ভালোবেসে এসেছি। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যার জন্য আমাদের মান সম্মান চলে যাক। মিথিলা মাথা নিচু করে নেয়, নিচু স্বরে বলে ওঠে, আবু, ভালোবাসি আমি একজনকে, তোমরা সবাই তাকে চেনো। নাম, পরিচয়, ঠিকানা? মিথিলা মাথা উঠিয়ে মিনহাজ হকের দিকে তাকায়, কিছুক্ষণ নীরব থেকে বলে, লাভ নেই, কারণ সে আমায় ভালোবাসে না। আর কোনোদিন আমাকে বিয়ে করবে কিনা তাও জানি না। কোনোদিন যদি সে আমায় ভালোবাসে তাহলে সেদিন আমি নিজে থেকে এসে তাকে চেয়ে নিব তোমার কাছে। মেয়ের কথায় মিনহাজ হক তাকিয়ে থাকে মেয়ের দিকে, কঠিন গলায় চাপা স্বরে জিজ্ঞাসা করেন, তুমি নাকি ছেলেদের চিঠি দেওয়া শুরু করেছো? আমি তো আমাদের মেয়েদের এসব শিক্ষা দেয়নি। মিনহাজ হকের কথা শুনে মিথিলা চোখ বড় বড় করে তাকায় মিনহাজ হকের দিকে, পরক্ষণে চোখ নামিয়ে নেয়। এতক্ষণে সে বুঝতে পারছে বিষয়টা। কালকে ও রুমে যাওয়ার পর নিশ্চয়ই ইয়াশ এদের মাথায় উল্টো পাল্টা কিছু ঢুকিয়েছে। মিথিলার হঠাৎ ইয়াশের উপর রাগ হয় প্রচুর। চিঠির কথা এভাবে বড়দের বলে দিতে হয়, বানিয়ে বানিয়ে আরো কত কি বলেছে কে জানে। মিথিলাকে নীরব দেখে মিনহাজ হক গম্ভীর কণ্ঠে পুনরায় একই প্রশ্ন করে ওঠে। মিথিলা মিনহাজ হককে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, আর এরকম হবে না আবু, সরি। মিনহাজ হক মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, মনে থাকে যেন কথাটা। নিজের রুমে যাও এখন। মিথিলা উঠে নিজের রুমের দিকে চলে যায়। মিথিলার রুমের আগে ইয়াশের রুম। ইয়াশের রুমের সামনে আসতেই পা দুটো থেমে যায় মিথিলার। রাগে দৃষ্টিতে নিক্ষেপ করে ইয়াশের রুমের দরজার দিকে তাকায়। কালকে ওর নামে কত মিথ্যা কথা বলেছে কে জানে। রুমের দরজা আটকানো বিধায় বেঁচে গেল ইয়াশ। না হয় এখনই রুমে ঢুকে ইয়াশের ঘুমের পিন্ডি চটকে দিত মিথিলা। ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে মিথিলা। মিনিট খানেক বাদে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার কাছে আসতে বালিশের পাশে ভাঁজ করে রাখা একটা কাগজ দেখতে পায়। ভ্রু কুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে কাগজটা উঠিয়ে নেয়। কাগজের ভাঁজ খুলতে নীলকালিতে লেখা গুটি গুটি অক্ষর ভেসে ওঠে। বিয়ে করার খুব শখ তোর, তাই না? বউ সাজার খুব শখ। আজকে আমি তোর শখ পূরণ করছি। বড় বাবাকে তোর বিয়ের কথা বলেছে, চিন্তা করিস না। মেহুর সাথে তোর বিয়েটা হয়ে যাবে, তোর বউ সাজার শখ পূরণ হয়ে যাবে। বড় ভাই এত বড় একটা উপকার করলো, ধন্যবাদ দিতে বলিস না। যদিও তোর ধন্যবাদ দেওয়া না দেওয়াতে আমার কিচ্ছু যায় আসে না, তবু আমি কিন্তু একটা ধন্যবাদ আশা করি। লেখাটুকু পড়েই মিথিলা কাগজটা টুকরো টুকরো করে ফেলে। বোন মানে কি? কোন জন্মের বোন ও ইয়াসের? আর এই ইয়াস বা ওর বড় ভাই কবে হলো? মিথিলা বিগড়ানো মেজাজ নিয়ে নিচে নামে। আজকের দিনটাই তার খারাপ। সবাই ড্রয়িং রুমে খাবার জন্য বসেছে, মিথিলাও সবার সাথে বসে পড়ে। সকাল থেকে মিথিলা তিতলি হককে খেয়াল করছে। তিতলি হক কেমন রাগান্বিত হয়ে আছে তার উপর, যেন ওকে একা পেলে মাটিতে পুঁতে ফেলবে। সবার সামনে আছে বিধায় কিছু বলতে পারছে না। মিথিলা বুঝতে পারছে কালকে এই ইয়াসের কথায় তিতলি হক মিথিলার উপর এরকম রেগে আছে। সবাই যে যার মতো খাচ্ছিল, মিথিলা শুধু এদিক ওদিক তাকিয়ে সবার চেহারা দেখছিল। সে মূলত বোঝার চেষ্টা করছে সবাই কি তার উপর রেগে আছে নাকি। রুকমা হক এটা দেখে মিথিলার দিকে তাকিয়ে বলেন, মিথু, না খেয়ে এভাবে তাকাতাকি করছিস কেন? কি হয়েছে? কিছু লাগবে? ভাত, তরকারি? মিথিলা কিছু বলার পূর্বেই তিতলি হক রাগী সুরে বলেন, ওকে নিয়ে এত আদিক্ষেতা করতে হবে না রুকমা, যথেষ্ট বড় হয়ে গেছে সে। নিজের ভালো এখন সে নিজেই বুঝতে পারে, খাবারও নিজ থেকে নিয়ে খেতে পারবে নিশ্চয়ই। তিতলি হকের হাতে তরকারির বাটি ছিল। কথাটা বলে সে তরকারির বাটিটা টেবিলের উপর রেখে রান্নাঘরে চলে যান। তিতলি হক যেতেই মিথিলা মাথা নিচু করে ফুপিয়ে ওঠে। সবকিছু না জেনে কেমন ওর উপর রাগ দেখাচ্ছে। তিতলি হক কোনোদিনও এভাবে কথা বলেনি মিথিলার সাথে। কালকে ইয়াশ কি এমন বলেছে যার দরুন এমন ব্যবহার? মিথিলা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। মিথিলাকে উঠতে দেখে আনোয়ারা হক মিথিলার হাত ধরে বলে, খাবার রেখে উঠছিস কেন? খেয়ে উঠবি, বস। খিদে নেই ছোট মা, খাবো না আমি। কথাটা বলে মিথিলা কোনো দিকে না তাকিয়ে চলে যায়। মিহু ইফা দুজনেই বেশ অবাক হয়েছে তিতলি হকের এমন ব্যবহারে। কালকে দুজন না থাকে কেউ বিষয়টা নিয়ে বোধগম্য নয়। মিহু রুকমা হককে প্রশ্ন করলো, কি হয়েছে মেজমা? রুকমা হক সবটা বলতে মিহু ভ্রু কুচকে নেয়। মিথিলা ইয়াশকে রেখে অন্য কাউকে চিঠি দিয়েছে এটা ওর বিশ্বাস হলো না। আর যাই হোক, নিজের বোনকে এতটুকু চিনিও। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় ইয়াশ। বিছানার উপরে রাখা শার্টটা হাতে নিয়ে গায়ে জড়াতে থাকে। ভার্সিটির ক্লাস আছে আজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অগোছালো চুলগুলো দক্ষ হাতে ঠিক করে নেয়। হাতে ঘড়ি পরে পারফিউম বের করে গায়ে মাখে। সবশেষে নিজেকে দেখার জন্য আয়নায় তাকাতে একটা জায়গায় গিয়ে তার দৃষ্টি আটকে যায়। চোয়াল শক্ত হয়। হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইয়াশ। আয়নার দিকে তাকিয়ে সেদিকে দৃষ্টি স্থির রেখে মিথিলার নাম ধরে চিল্লিয়ে উঠে জোরে। একবার, দুবার, তিনবার ডাকতে নিচ থেকে সবাই ইয়াশের ঘরে চলে আসে। সবাইকে দেখে ইয়াশ দৃষ্টি দেয় সেদিকে, কিন্তু সবার মাঝে মিথিলা নেই। রুকমা হক ছেলের রাগী চেহারা দেখে বলেন, কি হয়েছে? এভাবে মিথুর নাম ধরে চেঁচাচ্ছিস? পুরো কথা শেষ না করে থেমে যায় রুকমা হক। ছেলের পরনে থাকা শার্টটার দিকে তাকান। পরক্ষণে চোখ ফিরিয়ে নেন। ইফা ইয়াশের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে,
ভাইয়া, তোমার সাথে লিপস্টিকের দাগ কোথা থেকে আসলো? তুমি আবার কোন মেয়ের সাথে? ইফার কথা শেষ হবার আগে ইয়াস রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইফার পানে। ইফা ভয়ে চুপ হয়ে যায়। তিতলি হক, রুকমা হক, আনোয়ারা হক তিনজন এসে একে অপরের মুখ চাওয়াচাই করে। ইকবাল হক, মিনহাজ হক, মইনুল হক বাড়িতে নেই, না হলে তাদের সামনে এসব ঘটলে ছি। রুকমা হক ছেলের দিকে তাকে কিছু বলতে যাবেন, তখনই মিথিলা প্রবেশ করে রুমে। মিথিলাকে দেখে ইয়াস মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলার বাহু ধরে বলে, এসব কি? হ্যাঁ, এসব কি করেছিস আমার শার্টের সাথে? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি মিথিলা। মিথিলা ইনোসেন্ট ফেস করে একবার ইয়াসের মুখের দিকে, একবার ইয়াসের শার্টের দিকে তাকায়। শার্টটার বুকের এক সাইডে চুমু দিয়ে নিচে লেখা ভালোবাসি ইয়াস, যেটা লিপস্টিক দিয়ে লেখা হয়েছে। মিথিলা সেদিকে তাকিয়ে বলে, এইসব কি ভাইয়া? ছ্যাছে, তোমার শার্টে কে চুমু দিয়েছে? হ্যাঁ, নাটক করছিস? এসব তুই করেছিস, জানা না ভেবেছিস? দেখ মিথিলা, ভালো করে বলছি, সত্যিটা বল, এসব তুই করেছিস? মিথিলা চোখ বড় বড় করে বলে, আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা, ছি ছি, আমি কেন এসব করতে যাব? ইয়াসের রাগ তরতর করে বেড়ে যায়। মিথিলাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, বাড়াবাড়ি করছিস মিথিলা, সত্যিটা বল, না হলে তোর জন্য ভালো হবে না কিন্তু। ওর উপর কেন রাগ দেখাচ্ছিস? ও কেন এসব করতে যাবে? মাথা তো তোর গেছে। কার সাথে কি করেছিস? এখন নিজের দোষ লুকানোর জন্য মিথিলার উপর দোষ চাপাচ্ছিস? রুকমা হক রেগে কথাটা বলেন। রুকমা হকের কথা শুনে ইয়াস করুণ দৃষ্টিতে তাকায় রুকমা হকের দিকে। আম্মু, বিশ্বাস করো, আমি সব কিছু জানি না। আচ্ছা, তুমি তো তোমার ছেলেকে চেনো, বলো বড় মা, তুমি তো বিশ্বাস করো। ইয়াস তিতলি হকের দিকে তাকাতেই তিতলি হক মুখ ঘুরিয়ে নেন। রুকমা হক ছেলের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যান রুম থেকে। একে একে সবাই বেরিয়ে যায়। ইয়াস সবার দৃষ্টিতে নিজের প্রতি ঘৃণা দেখতে পাচ্ছে। রুম থেকে সবাই বেরিয়ে যেতে মিথিলা ইয়াসের সামনে গিয়ে দাঁড়ায়। ইয়াস আগুন দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। মিথিলা বেশ এনজয় করে ইয়াসের তাকানো। ইয়াস মিথিলাকে ধরতে গেলে মিথিলা পিছিয়ে গিয়ে বলে, তুমি সবার কাছে আমার কালারিং করছো, আমিও করে দিলাম, টিট ফর ট্যাট। তবে তোমার শার্টের ওই চুমুটা কিন্তু আমি ভালোবেসেই দিয়েছি। রেখে দিও শার্টটা যত্ন করে, আমার থেকে পাওয়া প্রথম ভালোবাসা ওটা। মিথিলা কথাটা বলে ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াস মিথিলা যাওয়ার পানে তাকিয়ে থেকে ড্রেসিং টেবিলের কাছে ঘুষি মেরে দেয়। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে পরনের শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারে। বিছানার উপর বসে মাথার চুল খামচে ধরে ক্ষোভ নিয়ে বিড়বিড় করে, শাস্তি তোমায় পেতে হবে মিথিলা হক, কঠিন শাস্তি। ভার্সিটির ক্যান্টিনে বসেছিল ইয়াস আর তার তিন বন্ধু। ইয়াস বাড়ির ঘটনা সব খুলে বলে তিনজনকে। তমা মিথিলার প্রতি রাগ নিয়ে বলে, মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে না ইয়াস? মানে তোর শার্টে একদিন খুব করে শিক্ষা দিস, দেখবি এসব করা বন্ধ করে দিবে। কিন্তু করবোটা কি সেটা তো বল। এই মেয়ে আমার পিছু ছাড়লে আমি বাঁচি। আই এম ভেরি ডিস্টার্বড। কিভাবে ছাড়াবো আমি এই মেয়ের পিছু? বিয়ে করে ফেল। মানে? ইয়াসের অবাক কণ্ঠ শুনে তমা বেশ স্বাভাবিক গলায় বলে, মানে বিয়ে করে নে। তুই তো বলিস মেয়েটা নাকি তোকে পছন্দ করে, ভালোবাসে। আসলে এসব ওর আবেগ। তুই বিয়ে করে ফেল, তোর বউ ওর সামনে ঘুরঘুর করলে কয়দিন কষ্ট পাবে, তারপর দেখিস সব ঠিক হয়ে যাবে। মানে এখন ওর থেকে বাঁচার জন্য আমায় বিয়ে করতে হবে? সিরিয়াসলি? ইয়াসের অন্য ফ্রেন্ড নিশান তমাকে উদ্দেশ্য করে বলে, বিয়ে করবে বললেই বিয়ে হয়ে যাবে নাকি? বিয়ে করার জন্য পাত্রীও চাই। পাত্রী কই পাবি তুই? দেশে পাত্রীর অভাব নাকি? আর পাত্রী তো তোদের সামনে বসে আছে। ইয়াস চোখ বড় বড় করে তোমার দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে, কোনোভাবে কি তুই নিজেকে পাত্র বানাচ্ছিস? দেখ, যদি এসব ভেবে থাকিস তা এখনই মাথা থেকে ছেড়ে ফেল। তুই যে ভাবছিস তা অসম্ভব। অসম্ভব কেন ইয়াস? গত 3 বছর থেকে আমি তোর পিছু ঘুরে আসছি, তোর কোনো পাত্তা নেই। ইয়াস তোমার হাতটা ঝাঁটা মেরে ছাড়িয়ে ফেলে। বিরক্ত কণ্ঠে বলে, তোদের মেয়েদের সমস্যা কি বলতো? এইভাবে ছেলেদের পিছনে ঘুরিস কেন ছ্যাঁচড়ার মতো? বাড়িতে একটা, আবার ভার্সিটিতে একটা, কোনো জায়গায় শান্তি নেই আমার। শালা তোর পিছনে ঘোরে আর তুই পাত্তা দাস না। আর আমাদের দুজনকে দেখ, সব মাইয়ার চোখ কানা। আমাদের মতো সুদর্শন পুরুষ চোখে দেখে না মনে হয়। এত মেয়েদের পাত্তা পাওয়ার ইচ্ছা? তামা, তুই আমার পিছনে না ঘুরে এই নিশান আর রাব্বির পিছনে ঘুরতে পারিস, তাও কাজ হবে। কথাটা বলে ইয়াস স্থান ত্যাগ করে। তার মাথা গরম হয়ে আছে। বাড়িতে মিথিলার জ্বালা, ভার্সিটিতে তমার জ্বালা। সে রীতিমতো বিরক্ত এখন এসবে। মিথিলাকে তিতলি হক কলেজে আসতে মানা করে দিয়েছে, তাই মিথিলার কলেজে আসেনি। মন মরা হয়ে ছাদের উপর দাঁড়িয়েছিল। ইফাও স্কুলে চলে গেছে, মিহু ভার্সিটিতে। সে একা একা বাড়িতে বসে বোর হচ্ছে।
রোদের তাপ সহ্য করতে না পেরে শেষে মিথিলা ছাদ থেকে নিচে নেমে যায়। বসার ঘরে তিনজা মিলে টেলিভিশন দেখছিল। মিথিলা গিয়ে তিনজার মাঝে বসে পড়ে। টিভিতে একটা বাংলা ছবি চলছে। মিথিলা মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলো ছবিটা। কিছুক্ষণ যেতে বিরক্ত হয়ে উঠে পড়ে। ছবিটাকে মনে মনে শখানে গালিগালাজ করে বাংলা ছবি মানুষ দেখে নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের লক খুলতে ইয়াসের হাসজ্জ্বল মুখটা ভেসে ওঠে। ছবিটা মিথিলা লুকিয়ে লুকিয়ে তুলেছিল। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা বন্ধ করে কি মনে করে রুকমা হকের রুমের দিকে হাঁটা ধরে। রুকমা হকের রুমে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি নিয়ে আবারও নিজের রুমে আসে। কমলা রঙের শাড়িটা মিথিলা শাড়িটার উপরে হাত বুলিয়ে মৃদু হাসে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে ঢুকে শাড়িটা পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখে কাজল পরে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগায়, কপালে ছোট্ট একটা কালো টিপ পরে। চুলগুলো খুলে দিতে পিঠ ছড়িয়ে কোমর ছয়। চুলগুলো অর্ধেক সামনে এনে রাখে। এতটুকু সেজে সে আয়নায় নিজেকে একবার ভালো করে খুঁটিয়ে দেখে নেয়। বিড়বিড় করে বলে, তুই কিন্তু দেখতে অনেক সুন্দর মিথু, মাশাআল্লাহ। বিছানা থেকে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। ইয়াসের নাম্বারে কয়েকবার ফোন দেয়, কিন্তু না, মহারাজ ফোন তুলবেন না। ইয়াস যে ফোন তুলবে না মিথিলা জানে, তবুও সে লাগাতার ফোন দিতেই থাকে। 20 বারের অধিক ফোন দেওয়ার পরে এক পর্যায়ে ইয়াসের ফোন বন্ধ দেখায়। মিথিলা বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। রুমের ভেতরে সে দরজা খুলে আস্তে আস্তে বসার ঘরের সামনে যায়। আনোয়ারা হক শুধু ছিলেন নিচে। রুকমা হক, তিতলি হক নেই, রুমে আছে হয়তো। মিথিলা পা টিপে টিপে বসার ঘরে যায়। আনোয়ারা হকের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। আনোয়ারা হক চমকে পিছনে তাকাতে মিথিলাকে দেখে মাশাআল্লাহ শব্দটা ওড়ায়। মাশাআল্লাহ, হুরপুরির মতো লাগছে। মিথিলা একটু লজ্জা পেয়ে আনোয়ারা হককে ছেড়ে বলে, ধন্যবাদ ছোট মা। তা হঠাৎ এভাবে সেজেছিস কেন? কোথাও যাবি? ভার্সিটিতে। মিহুর কাছে? সকালে না গিয়ে এখন যাবি কেন? আর শাড়ি পরে যেতে হবে কেন? মিহু তো শাড়ি পরেনি। আপুর ভার্সিটিতে না, ভাইয়ার ভার্সিটিতে। আনোয়ারা হক চিন্তিত স্বরে বলেন, ইয়াসের ভার্সিটিতে যাবি কেন? আর এভাবে শাড়ি পরে কেন? ছোট মা, এত প্রশ্ন কেন করছো? বাড়িতে ভালো লাগছিল না। ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া আমায় একটু ঘুরতে নিয়ে যাবে। ভাইয়া রাজি হয়ে গেল, তাই আমিও একটু সাজুগুজু করলাম। ইয়াস তোকে ঘুরতে নিয়ে যাবে? কেন, আমরা কি শুধু ঝগড়াই করি নাকি? যতই হোক রক্তের একটা সম্পর্ক আছে না। আনোয়ারা হক কিছু একটা ভেবে বলেন, আরে না, আমার একটা ফ্রেন্ডও যাবে, তুমি চিন্তা করো না তো। আর আম্মুকে বলো না যে আমি বাইরে বেরিয়েছি, প্লিজ ছোট মা। আম্মু একবার জানতে পারলে আমার বের হওয়া বেরিয়ে যাবে, প্লিজ বলো না। আচ্ছা, সাবধানে যাবি, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি। ইয়াসকে বলবি তাড়াতাড়ি বাড়ি ফিরতে। মিথিলা খুশি হয়ে আনোয়ারা হককে জড়িয়ে ধরে গালে টুপ করে একটা চুমু দেয়। লাভ ইউ ছোট মা, আসি। মিথিলা হাসি খুশি মনে বেরিয়ে যায়। আনোয়ার হক মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে হাসেন। পাগল মেয়েটা। রিক্সা থেকে ভার্সিটি থেকে কিছুটা দূরে নেমে পড়ে মিথিলা। রিক্সার ভাড়া মিটিয়ে ভার্সিটির দিকে এগিয়ে যায়। শাড়ি পরে যে বেজায় ফেসেছে মিথিলা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই গরমে শাড়ি পরাটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু ওই বা কি করবে। হঠাৎ শাড়ি পরে ইয়াসকে দেখাতে ইচ্ছে করলো। এটা কি ওর দোষ? না, সম্পূর্ণটা ওর ইচ্ছের দোষ আর ইয়াসের দোষ। ইয়াস ফোন ধরলে তো আর ও ভার্সিটিতে আসতো না, আর না এত গরমে এভাবে ঘামতো। ভার্সিটির গেটের কাছে আসতেই মিথিলা মাস্ক পরে নেয়। ভার্সিটিতে ঢুকতে যাবে তখন কেউ ওর হাতের কনুই ধরে টান দিয়ে অন্যদিকে নিয়ে যায়। মিথিলা ভয় পেয়ে তাড়াতাড়ি তাকায় লোকটার দিকে। হাত ছাড়িয়ে কিছু বলতে যাবে, কিন্তু লোকটার চেহারা দেখে থেমে যায়। অবাক কণ্ঠে বলে, ভাইয়া আপনি? রাফসান মিথিলার দিকে তাকিয়ে মাথা চুলকে বলে, সরি শারিকা, ভয় পেয়েছো? যেভাবে টান দিয়েছেন আমি তো অন্য কিছু ভেবেছি। রাফসান লজ্জা পেল খানিকটা। পুনরায় সরি বলে মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, মিহু কোথায়? মিথিলা, তোমার সাথে মিহু আসেনি? ভার্সিটিতেও তো যায়নি। আমি ওর ভার্সিটিতে গিয়েছিলাম। আপু ভার্সিটিতে যায়নি? রাফসান অবাক হলো খানিকটা, মাথা ঝাঁকিয়ে বলল, না, মিহু ভার্সিটিতে আসেনি। কেন, বাড়িতে নেইও? ফোনও ধরছে না মেয়েটা আমার। আপু তো বাড়িতে বলে এসেছে ও ভার্সিটিতে এসেছে। তুমি মিহুকে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করো তো কোথায় আছে ও। মিথিলা ভ্রু কুচকে তাকায় রাফসানের দিকে। নিজের হবু বউ নিজে ফোন করবে তা না, শালিকাকে বলছে ফোন করতে। মিথিলা ব্যস্ত হয়ে বলে, ভাই আপনি একটু ফোন করে নিন আপুকে, হয়তো ফ্রেন্ডদের সাথে আছে। আমি আসলে ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। রাফসান মিথিলার কথা শুনে বিড়বিড় করে। মিথিলা কপাল কুচকে সেদিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, ভাই আমি তাহলে আসি। আরে শালিকা, এইভাবে হবু দুলাভাইকে রেখে চলে যাচ্ছ? তোমার বোন তো আমার ফোন ধরছে না, তাই তোমাকে বলছি ফোন করতে। আপনি আপুর সাথে ঝগড়া করছেন ভাইয়া?
ওই আর কি, আমি না তোমার আপুর শুধু শুধু রেগে আছে আমার উপর, কালকে থেকে ফোনও ধরছে না। মিথিলা ফোন বের করে মিহুকে ফোন দেয়। মিহু ফোন রিসিভ করতে মিথিলা মিহু কোথায় আছে জিজ্ঞাসা করে। মিহু কোথায় আছে বলতেই মিথিলা মিহুকে বলে, আপু তুমি ওখানেই থাকো, আমি ভাইয়ার ভার্সিটির সামনে আছি। ভাইয়াকে পেলাম না, এখন কি করব বলো তো? এত কষ্ট করে এই গরমে শাড়ি পরে বের হয়েছি, ঘুরবো না? তুমি থাকো, আমি আসছি। মিথিলা কথাটা বলে ফোনটা কেটে দেয়। রাফসানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপু ওর ফ্রেন্ডের সাথে আছে, ভার্সিটি থেকে 10 মিনিট যেতে একটা পার্ক আছে, ওখানেই পেয়ে যাবেন আপুকে। গিয়ে মহারানীর রাগ ভাঙান যান, আর আমাকে একটা ধন্যবাদ দিন, এত বড় একটা উপকার করলাম। রাফসান হেসে মিথিলাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। মিথিলা দম ফেলে আবারও ভার্সিটির দিকে এগোয়। এবার ভার্সিটি যাওয়ার আগে ইয়াসের দেখা মিলে। নিশান মিথিলাকে দেখে ইয়াসকে গুঁতো মেরে বলে, তোর দেওয়ানি আসছে। ইয়াস ভ্রু কুচকে বলে, মানে? নিশান সামনে ইশারা করতে ইয়াস তাকায়। মিথিলাকে ওদের দিকে আসতে দেখে ইয়াস চোখ মুখ কুচকে নেয়। এই মেয়ে এখানে কি করছে? মিথিলা ইয়াসের সামনে আসতে ইয়াস বিরক্তির সহিত বলে, তুই এখানে আমার ভার্সিটির সামনে কি করতে এসেছিস? ঘুরতে এসেছি। ভার্সিটি কোনো ঘোরার জায়গা না, জায়গা থেকে। তুই এই গরমে এভাবে শাড়ি পরছিস কেন মিথিলা? তমা মিথিলাকে দেখে কথাটা বলে হাসে। মিথিলা তোমার হাসি দেখে কাটকাট গলায় উত্তর দেয়, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পড়েছি, তাতে তোমার কি আপু? রাখছো কেন? আমি তো বলিনি আমার কিছু। শাড়ি পরেছো ঠিক আছে, তাই বলে শাড়ি পরে ইউনিভার্সিটির সামনে ঘুরতে এসেছো? তা ঘুরতে এসেছো নাকি নিজের রূপ ছেলেদের দেখাতে এসেছো? তোমার কথাটা শুনে মিথিলা অপমান বোধ করলো। রাগে তার গা শিরশির করে উঠলো। তোমার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, হ্যাঁ, রূপ দেখাতেই তো এসেছি, তবে সেটা তোমার মতো সবাইকে না, একজনকে, শুধু আমার ইয়াস ভাইকে দেখানোর জন্য এসেছি। মিথিলার কথা শুনে তমা চেঁচিয়ে বলে, হোয়াট টু মিন বাই আমার মতন? তুমি কি বলতে চাচ্ছ? আমি সবাইকে আমার রূপ দেখিয়ে বেড়াই? মিথিলা গাছারা ভাব নিয়ে বলে, আমি কখন বললাম? তুমিই তো বললে আপু। বাদ দাও, যার স্বভাব যেমন। মিথিলা, ইয়াস তোর বোনকে কিছু বল, ও কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছে। ওটা বোন না, বোন না, একটা ভুল বলেছো আপু, বোনের জায়গায় বউ হবে। নেক্সট টাইম সংশোধন করে নিও। আর তোমার চরিত্র নিয়ে আমি কোনো কথা বলিনি, তুমি শুরু করেছো প্রথম। দেখো, তোমার কথাটা বলার পূর্বে ইয়াস রাগীস্বরে চেঁচিয়ে বলে, রাস্তাঘাটে কি শুরু করেছিস দুজন? নিশান, রাব্বি, তোমাকে নিয়ে যা, আমি ভিতরে ঢুকবো না, বাড়ি যাব। মিথিলার দিকে তাকিয়ে ওর হাত ধরে বলে, চল। ইয়াস মিথিলা যেতেই তোমার দুজনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। নিশান রাব্বির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ভার্সিটিতে ঢুকে পড়ে। নিশান রাব্বির দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, দোস্ত, আমাদের কপালে কি সারা জীবন ফুটাই থাকবো? এদিকে ইয়াসের পিছনে মাইয়ার অভাব নেই, আর আমাদের কেউ নাই। আহা, বেদনাদায়ক। আমি কি বাড়ি থেকে সেজেগুজে এই কুত্তা মরা গরমে শাড়ি পরে এত কষ্ট করে তোমার ভার্সিটির সামনে এসেছি, আবার বাড়িতে যাওয়ার জন্য? হ্যাঁ। মিথিলা রাগী কণ্ঠ শুনে ইয়াস বিরক্ত হয়ে বলে, তো কি করতে এসেছিস? ঘুরবো আজকে তুমি আর আমি, প্রেমিক যুগলদের মতো। না তুই আমার প্রেমিকা, আর না আমি তোর প্রেমিক। আমরা ভাই বোন, বুঝলে? ভাই বোন। কিসের ভাই বোন? তুমি আমার ভবিষ্যৎ জামাই, আর আমি তোমার ভবিষ্যৎ বউ, বুঝলা? আমরা দুজন ভবিষ্যৎ জামাই বউ। মিহু রাফসান পাশাপাশি বসে আছে। মন খারাপ বিধায় ভার্সিটি না গিয়ে ফ্রেন্ডকে নিয়ে পার্কে এসেছিল। রাফসানের সাথে এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি মিহু। রাফসানকে দেখে মিহুর ফ্রেন্ড দুজনকে একাকী সময় কাটাতে দিয়ে চলে গেছে। মিহু নীরব হয়ে বসে আছে বেঞ্চের উপর। রাফসান মিহুর দিকে ফিরে থমথমে গলায় বলে, কথা বলছো না কেন? মিহু মুখ তুলে তাকায় রাফসানের পানে, কোনো কথা না বলে দৃষ্টি ঘুরিয়ে নেয় ফের। রাফসানের খারাপ লাগে, সে মিহুর হাত ধরে বলে, এমন করছো কেন মিহু পাখি? কাল দুপুর থেকে ফোন ধরছো না, কোনো যোগাযোগ নেই। মায়ের ফোন দিয়ে ফোন দিলাম, ধরলে, কিন্তু আমার কণ্ঠ শুনে কেটে দিলে। কালকে রাতে সকালে এতবার ফোন দিলাম, ধরলে না। তোমার ভার্সিটিতে গেলাম, সেখানেও তুমি নেই। কি অবস্থা হয়েছিল আমার জানো? তুমি তো আগে এমন ছিলে না। রাফসান কথাগুলো বলে থামতেই মিহু রাফসানের দিকে তাকায়। ফ্যাকাশে মুখে কয়েকটা বুলি আউড়িয়ে নিজের অভিমান বোঝায়। গত 2 দিন ধরে তোমায় ফোনে পাচ্ছি না। মায়ের কাছে ফোন দিলাম, তুমি নেই। রিফাতের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি নেই। গত 2 দিন ধরে আমি তোমার ফোনে পাচ্ছি না। তোমার একদিনে এই অবস্থা হলে আমি গত 2 দিন কিভাবে ছিলাম ভাবতে পারছো? আর তুমি বলছো আমি আগের মতো নেই। বদলে তুমি যাচ্ছ রাফসান।
বড্ড ব্যস্ততা দেখাচ্ছ আজকাল। কথাগুলো বলে মিহু চোখে জল ছেড়ে দেয়। রাফসান তাকিয়ে দেখতে থাকে তার প্রেয়সীর কান্নারত মুখশ্রী মায়া যেন উপচে পড়ছে। সে অতি যত্নে তার প্রেয়সীর গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। দুদিনে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে তার প্রেয়সীকে। মিহুর দুগালে হাত রাখে রাফসান। সরি সোনা, আর এমন হবে না। দুদিন একটু কাজে ব্যস্ত ছিলাম। সামনের সপ্তাহে বিয়ের ব্যস্ততার জন্য পরের কাজগুলো এখনই সেরে ফেলতে হচ্ছে, তাই তোমাকে সময় দিতে পারিনি। এই দেখো, কান ধরে সরি বলছে। রাফসান কান ধরে ঠোঁট উল্টে তাকায় মিহুর দিকে। মিহু রাফসানের কান ধরা দেখে হেসে দেয়। রাফসান সে হাসির দিকে তাকায়। এই যে এতক্ষণের ক্লান্তি, অস্থিরতা সব যেন নিমিষেই গায়েব হয়ে গেল প্রেয়সীর এই হাসিটুকুতে। রাফসান মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলো সেই হাসি। মিহু গলা খাকারি দিতেই রাফসান মৃদু হাসে। সব সময় এই হাসিটা যেন দেখে মন খারাপ। তোমায় একদম মানায় না মিহু পাখি। কেমন যেন আমাদের বাসার পাশের ওই দজ্জাল মহিলাটার মতো লাগে। মিহু চোখ গরম করে তাকায় রাফসানের দিকে। শেষে কিনা পাশের বাসার দজ্জাল মহিলা। মিহু মুখ ঘুরিয়ে নেয়। রাফসান হাসে। মিহুর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, যত অভিমান রাগ করার করে নাও। পরের সপ্তাহে তো একেবারে আমার হয়ে আসছো, তখন একেবারে রাগ অভিমান একসাথে ভেঙে দিব। কি বলো? তখন আমার সকল ব্যস্ততা মিহু পাখিকে নিয়ে চলবে। মিহু মুখ নিচু করে রাখে। রক্তিম লালাপ চড়িয়ে পরে গাল বেয়ে। প্রসঙ্গ পাল্টাতে মিহু আমতা আমতা করে বলে, মিথু ফোন দিয়েছিল, ও এখনো আসলো না। আমি বরং একটা ফোন করি ওকে। সারিকা আমার শালাবাবুর সাথে আছে, আর সে এখানে আসবে না। মিহু রাফসানের দিকে ফিরে ভ্রু গুটিয়ে বলে, তুমি কিভাবে জানলে? তুমি ফোন ধরছিলে না। আমি তোমাদের বাসায় যাচ্ছিলাম, তখন মিথিলাকে ইয়াসের ভার্সিটির সামনে দেখে ওকে দিয়েই তো তোমাকে ফোন দিলাম। না হলে আমি তো ভেবেছিলাম তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে আজকেই তুলে নিয়ে আসবো। রাফসানের কথা শুনে মিহু মুখ বাঁকায়। রাফসানের বাহুতে হালকা চাপড় মেরে ঠোঁট উল্টে বলে, এরকম করবে না আর কখনো। ধরণী জুড়ে অন্ধকার, বিদ্যুৎ নেই। ঘণ্টাখানেক হবে গোলাকৃতির চাঁদ উঠেছে আকাশে। সেই চাঁদের আলো ব্যালকনিতে এসে পড়েছে। মিথিলা ব্যালকনির ফ্লোরে বসে নিশ্চুপ হয়ে চারটার দিকে তাকিয়েছিল। তখন পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। মিহু এসেছে। মিহুকে দেখে মিথিলা বোনের কোলে মাথা রেখে চাঁদ দেখতে থাকে। মিহু ছোট বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয় যত্নে। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তোমার? মিটিয়ে নিয়েছো সব? বিয়ের আগে এভাবে ঝগড়া করো না তো আপু। বিয়ের আগে সব ঝগড়াঝাটি করে মন খারাপ করে রেখো না তো আবার। মিহু মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলে, সব ঠিকঠাক। ঠিকঠাক থাকলেই ভালো। আমি চাই না তোমার বিয়েতে বিন্দুমাত্র মন খারাপ হোক। মিহু হাসে। সেও আকাশপানে তাকিয়ে প্রশ্ন করে, মন খারাপ? মিথিলা মাথা তুলে তাকায় মিহুর দিকে। তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মিহু মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে ও মিথিলার দিকে তাকিয়ে ফের প্রশ্ন করে, শুনলাম ইয়াসের সাথে ঘুরতে গিয়েছিলে আজকে। গিয়েছিলাম, সে ঘুরায়নি। আমি তার কাছে খুবই বিরক্তিকর একটা ব্যক্তি। কথাটা বলে মিথিলা আবার মিহুর কোলে মাথা রাখে। হ্যাঁ, ইয়াস তাকে ঘোরায়নি। মিথিলা আবদার করেছিল একটু সময় ঘুরবে, কিন্তু ইয়াস ধমকে নিয়ে এসেছে তাকে। কত কষ্ট করে শাড়ি পরলো, সে একটু ঘোরার আবদার করেছিল, তাও ইয়াস পূরণ করলো না। কতটা পাষাণ হৃদয়ের তার ইয়াস ভাই। জানিস মিথু, এক পাখির ভালোবাসাটা খুব সুন্দর, আবার কষ্টেরও, যদি তুমি সেটা প্রকাশ করো। এই যে তুই ইয়াসকে ভালোবাসিস, ইয়াসের কানের কাছে গিয়ে সারাক্ষণ পক পক করে বলতে থাকিস, ইয়াস ভাই আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। এই যে এত পাগলামি করিস, তুই কি ভেবেছিস ইয়াস এসবে তোকে ভালোবেসে ফেলবে? না, বরং ইয়াস এসবে বিরক্ত। ও তোকে ভালোবাসে না, ও তোকে বোনের চোখেই দেখে। এতটুকু বলেই থামে মিহু। মিথিলা চুপ হয়ে শুনতে থাকে বোনের কথাগুলো। মিহু আবারও বলতে থাকে, ভালোবাসা নিছক কোনো শব্দ নয় মিথু। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে ভালো রাখার চেষ্টা করা। ভালোবাসা একটা মহা দায়িত্ব। এই যে তুই ইয়াসকে ভালোবাসিস, তুই চাস না ইয়াস ভালো থাকুক? মিথিলা মাথা ঝাঁকায়। মিহু হাসে। ইয়াস তোকে ছাড়া ভালো থাকবে, তুই ইয়াসকে ভালোবাসিস, কিন্তু ইয়াস তোকে বোন ছাড়া অন্য কোনো নজর দেখে বলে আমার মনে হয় না। তাই বলছি মিতু, এসব পাগলাপো ছেড়ে দে। আমি আমার বোনের কষ্ট দেখতে পারবো না। আর তুই ইয়াসকে বিরক্ত না করলে ইয়াস অনেক খুশি হবে, দেখিস। তুই চাস না ইয়াস খুশি হোক? চাই, আমি চাই ইয়াস ভাইয়া ভালো থাকুক। আমি এটাও জানি ইয়াস ভাই আমার ভালোবাসে না, কিন্তু আমি কি করব বলো? ইয়াস ভাই আমায় এত অপমান করে, এত ইগনোর করে, তারপরেও আমার এই বেহায়া মন তবু ওই ইয়াস নামক পাষাণ ব্যক্তিটাকেই ভালোবেসে যায়। ভালোবাস, সবারই ভালোবাসার অধিকার আছে।
তবে তাকে ভালোবাস যার কাছে তুই মানসিক শান্তি পাবি, যার সাথে থাকলে তোর হাজার মন খারাপ নিমিষে ভালো হয়ে যাবে। এমন কাউকে ভালোবেসে ঠকে যাস না যার কাছে তোর কোনো মূল্য নেই। শেষের কথাটা বেশ রাগ নিয়ে বলল মিহু। মিথিলা মিহুর চোখের দিকে তাকায়, মৃদু হেসে বোনকে জড়িয়ে ধরে শক্ত করে। চোখ দিয়ে অশ্রুরা ঝরঝর করে গড়িয়ে পড়ে। মিথিলা মিহুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে ফুপিয়ে উঠে বলে, আমি বুঝতে পারছি আপু, নিজেকে এতটা বেহায়া বানানো ঠিক হয়নি আমার। যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, যে আমার ভালোবাসার কোনো মূল্যই দিতে পারবে না, আমি তার পেছনে ছুটেছি এতদিন। খুব খারাপ আমি, বাজে মেয়ে, কেমন বেহায়ার মতো পড়েছিলাম একটা ছেলের পিছনে। ভালোবাসলেই কেন এত বেহায়া হতে হবে? মিথিলা মিহুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিহু আটকায় না, কাঁদুক। মরিচিকার পিছনে ছুটছিল মিথিলা। মরিচিকাই তো। ইয়াশ নামক পাষাণ ব্যক্তিটি কি কোনোদিনও মিথিলার মনের এই অনুভূতি বুঝতে পেরেছে? না পারবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিপাশে। পাখির কিচিরমিচির আওয়াজ কানে আসতে মিথিলা পিটপিট করে চোখ তুলে তাকায়। মাথাটা ভার হয়ে আছে, রাতের কান্নার ফল এটা। মাথা ধরে উঠে বসে মিথিলা। পাশে মিহু শুয়ে আছে। মিথিলা যেতে দেয়নি রাতে। মিহুকে দেখে সে পাশ ঘুরে নিচে নেমে পড়ে। ঘড়ির দিকে তাকাতে দেখে 7:24। মিথিলা হেঁটে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। কলেজে যাবে আজকে সে। আজকে থেকে নতুনভাবে সবকিছু শুরু করবে। কারো বিরক্তির কারণ হবে না আজকে থেকে। ওয়াশরুম থেকে মিনিট 10 বাদে বের হয়ে মিহুকে ডেকে দেয় মিথিলা। মিহু চোখ খুলে বোনের দিকে তাকায়, কপাল কুঁচকে বলে, এত সকাল সকাল এভাবে ডাকছিস কেন? 8টা বাজতে চললো, তোমার কাছে এখনো সকাল মনে হচ্ছে? ভার্সিটিতে যাবে না? মিহু বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, হাই তুলে বলে, আর ভার্সিটি? 2 দিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি যাব? তুই এখনো ভার্সিটি করছিস? শ্বশুরবাড়ি কি কি পড়ালেখা ছেড়ে দিবে নাকি? এমন ভাবে বলছো তোমাকে তারা পড়ালেখা করাবে না? শোনো, একদম লেখাপড়া ছাড়বে না। মিহু মাথা ঝাঁকায় বাচ্চাদের ন্যায়, বুঝদারের মতো বলে, ঠিক আছে মেরি মা, যত কিছুই হয়ে যাক পড়ালেখা ছাড়া যাবে না, ওটা করতেই হবে। মিহু তাকিয়ে থাকে বোনের দিকে। চোখটা ফুলে আছে, মুখটা শুকনো লাগছে। মিথিলাকে বিছানার উপর বসিয়ে দেয় মিহু। নিজেও মিথিলার সামনে বসে পড়ে। মিথিলার দুগালে হাত রাখে, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, মুখটার কি অবস্থা করেছিস? আজকেই শেষ? এরপর যেন এভাবে কান্নাকাটি মন খারাপ করতে না দেখি। দেখ মিথু, যেটা কোনোদিন হবার না সেটা নিয়ে মন খারাপ একদমই করবি না। ভুলে যাই সব। নিজেকে সময় দে, নিজেকে নিয়ে ব্যস্ত থাক। সামনে আরো অনেক কিছু জানতে পারবি যেটা তোর অজানা। তখন একদম এসব নিয়ে মন খারাপ যাতে না দেখি। কথাগুলো বলেই মিহু উঠে দাঁড়ায়। মিথিলা তাকিয়ে থাকে মিহুর দিকে। কি অজানা তার? আর কত কি জানার আছে তার। মিহু রুম ত্যাগ করতে সে দীর্ঘশ্বাস ফেলে। কলেজের জন্য তৈরি হতে থাকে। ইয়াশ ভার্সিটি যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে আসতে সবাইকে খাবার টেবিলে দেখে সেও বসে পড়ে নিজের চেয়ারে। ইয়াশের সামনের চেয়ারেই মিথিলা বসেছিল। ইয়াশ একবার চোখ তুলে তাকায় মিথিলার পানে। কালকে ঘুরতে নিয়ে যায়নি বলে মেয়েটা একবারও তার সামনে যায়নি। একবারের জন্য বিরক্ত করেনি ইয়াশকে। মিথিলা আর চোখে একবার তাকায় ইয়াশের পানে। ইয়াশকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দেয়। ইয়াশ চোখ ফিরিয়ে নেয়, নিজের খাওয়ায় মনোনিবেশ করে। সবাই খাবার খেয়ে যে যার মতো বেরিয়ে পড়ে। ইফা স্কুলের জন্য রেডি হয়ে আগে আগে বেরিয়ে যায়। এমনিতে সে মিথিলার সাথে স্কুলে যাওয়া আসা করে। সেদিন মিথিলার পড়ালেখা নিয়ে কথা বলায় মিথিলার সাথে তার কথা বলা অফ আছে আপাতত। মিথিলা ওকে সরি না বলা পর্যন্ত নিজের মুখ খুলবে না, কিছুতেই কথা বলবে না মিথিলার সাথে পণ করেছে। মিথিলা রুম থেকে ব্যাগ কাঁধে নিয়ে তিতলি হককে বলে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হতে আবার ইয়াশের মুখোমুখি হয়। ইয়াশ নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল কারো জন্যে। মিথিলা একবার সেদিকে তাকে সামনের দিকে হাঁটা ধরে। অন্যদিন হলে সে ইয়াশের বাইকে গিয়ে বসে পড়তো। ইয়াশ না নিলে সে জিদ ধরে কান্নাকাটি করে হলেও ইয়াশের বাইকে গিয়ে চড়তো। তবে আজকে তার ব্যতিক্রম। মিথিলা হেঁটে হেঁটে বেশ কিছু দূর চলে যায়। হাঁটতে মন্দ লাগছে না, রিক্সা পেলেও সে নেয়নি। ইফাকে স্কুলে নিয়ে যেতে চেয়েছিলাম, ও ওর ফ্রেন্ডের সাথে চলে গেছে। তুই চাইলে উঠতে পারিস বাইকে, আমি নামিয়ে দিব। তবে একটা শর্ত আছে, একদম ছ্যাঁচড়ামি করবি না। হঠাৎ কণ্ঠ শুনে মিথিলা পাশ ফিরে তাকায়। ইয়াশকে দেখে অবাকই হয় সে। তবে ইয়াশের শেষের কথা শুনে খারাপ লাগে তার। খোঁটা দিচ্ছে এতদিন তার পিছনে ছ্যাঁচড়ামো করেছে, ঘুরেছে বলে কথা শোনাচ্ছে। মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, দরকার নেই ভাইয়া, আমি একাই যেতে পারবো। কথাটা বলে মিথিলা পা চালায়। সে ইয়াশের সামনে বেশি পড়তে চাচ্ছে না। ইয়াশ মিথিলার কথাটা শুনে অবাক হয়ে কিছুক্ষণ ওভাবে বসে থাকে। ও কি নিজের কানে ভুল শুনলো? মিথিলা ওকে না করছে। যেখানেও নিজে থেকে এসে মিথিলাকে নিজের বাইকে বসাতে চাচ্ছে সেখানে মিথিলা ওকে না করে দিচ্ছে।
এর থেকে অবাকের কি আছে? ইয়াশ নিজের চোখের পলক ঝাপটিয়ে মিথিলার যাওয়ার পানে তাকায়। বাইক চালিয়ে মিথিলার কাছে পৌঁছায়, অবাক কণ্ঠে বলে, তুই কি আমাকে না করলি মিথিলা? মানে তুই আমার বাইকে উঠতে চাচ্ছিস না? হ্যাঁ, উঠতে চাইছি না। কালকে তুমি যেমন আমায় ঘুরতে নিবে না বলে না করে দিয়েছিলে, আমিও আজকে না করে দিলাম। আমি একাই যেতে পারবো। ইয়াশের বিষয়টা বোধগম্য হলো এবার। কালকে মিথিলাকে ঘুরতে নিয়ে যায়নি বলে মেয়েটার মন খারাপ, যার দরুন সে ইয়াশের বাইকে পর্যন্ত উঠতে চাচ্ছে না। ইয়াশ পাশ ফিরে তাকিয়ে দেখে মিথিলা নেই, বেশ খানিকটা এগিয়ে গেছে। ইয়াশ আর যায় না, সে বাইক স্টার্ট করে নিজের ভার্সিটির পথে যায়। তার জন্য তো ভালোই হলো, মিথিলার পেছন থেকে আজকে দিনটা সে বাঁচবে। এদিকে ইয়াশ বাইক নিয়ে যেতেই মিথিলা তাকিয়ে থাকে সেদিকে। আজকে তার ইয়াশ ভাই তাকে নিজে থেকে বাইকে উঠতে বলেছে। তার তো উঠতে ইচ্ছে করছিল, কিন্তু মিহুর কথা মাথায় আসতেই সে না করে দেয়। ইয়াশ তাকে বোনের থেকে বেশি কিছু ভাবে না। মিথিলা ইয়াশের শুধুই বোন। কালকের মিথিলা থাকলে হয়তো খুশিতে আনন্দে লাফিয়ে উঠে পড়তো ইয়াশের বাইকে। তবে কালকে আর আজকের মিথিলার মাঝে কত তফাৎ, মিথিলা নিজেও অবাক। তবে সে চায় পরিবর্তন হতে। রাত তখন 9:40। মিথিলা নিজ কক্ষে বসে পড়ছিল। ইফা মিথিলার রুমে ঢুকে মিথিলার কাছে গিয়ে মিথিলাকে ডাকে। মিথিলা মাথা ঘুরিয়ে পাশ ফিরে ইফার দিকে তাকায়। বড় মা ডাকছে তোমাকে। ইফা মুখ ঘুরিয়ে কথা বলছে। মিথিলা এটা দেখে কপাল কুঁচকে বলে, এভাবে মুখ ঘুরিয়ে রেখেছিস কেন? কথা বলতে ইচ্ছে না করলে বলিস না, তবু এভাবে মুখ ঘুরিয়ে রাখবি না। ইফা ভেঙচি কাটে। যেখানে ওর রেগে থাকার কথা সেখানে উল্টো মিথিলা ওর উপর রাগ দেখাচ্ছে। ইফা মিথিলার দিকে ফিরে তাকায়। শোনো, আমি জন্যই না তোমার সাথে কথা বলতে আসছি, নাহলে কাউকে ওভাবে অপমান করার পরও কেউ এভাবে কথা বলতে আসতো না। নিহাত ইফা ভালো মেয়ে বিধায় তোমার সাথে আগে আগে কথা বলতে আসছে। ইফার রাগের মানেটা ধরতে পারলো না মিথিলা। এই মেয়ের উপর ক্ষেপে আছে কেন আবার? মিথিলা নীরবতা দেখে ইফা রেগে যায়। রেগে বলে, তোমাকে বড় মা ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো, সবাই অপেক্ষা করছে। এক নাগারে কথাগুলো বলে ইফা কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে যায়। মিথিলা বোকার মতো ইফার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দৃষ্টি ঘুরিয়ে টেবিলে রাখা বইটা বন্ধ করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার বাইরে 2 কদম রাখতেই আচমকা ধাক্কা লাগে কারোর সাথে। মিথিলা কপালে বাড়ি খেয়ে মাথা তুলে তাকায় উপরের দিকে। ইয়াশকে দেখে সে দূরে সরে আসে। ইয়াশ চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলে, চোখ কপালে নিয়ে হাঁটিস নাকি আমাকে দেখে ধাক্কাটা ইচ্ছে করে খেলি? মিথিলা হাত দিয়ে কপাল ডলছিল। ইয়াশের কথায় তাকায় ইয়াশের দিকে। গায়ে লাগে কথাটা, কাটকাট কণ্ঠে জবাব দেয়, তোমারও দেখে হাঁটা উচিত ছিল। সেম কথাটা কিন্তু আমিও বলতে পারি। তুমি ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছো, নেক্সট টাইম তুমিও দেখে হেঁটো। কথাগুলো বলে দ্রুত স্থান ত্যাগ করলো মিথিলা। রেখে গেল অবাক হয়ে থাকা ইয়াশকে। ইয়াশ যেন আজকে মিথিলার প্রতিটা কথা ব্যবহারে অবাক হচ্ছে। এই মিথিলা তার কাছে অচেনা। আজ শুক্রবার ছিল, সামনে শুক্রবার মিহুর বিয়ে। আগের দিন গায়ে হলুদ। বিয়ের বাজার, বাড়ির সবার কি কি কেনাকাটা করতে হবে সেসব নিয়ে বসার ঘরে সবাই আলাপ আলোচনায় বসেছিল। মিথিলা গিয়ে এক কোণে দাঁড়িয়ে থেকে চুপচাপ। সবাই যে যার মতো কথা বলে যাচ্ছে, একমাত্র তার কোনো মনোযোগ নেই সেদিকে। মিহু এসে মিথিলার পাশে দাঁড়ায়, ভারী গলায় বলে, আমার বিয়েতে তোকে মন খারাপ করে থাকতে দেখলে তোর খবর আছে মিথু। মুখটাকে একদম এমন পেঁচার মতো করে রাখবি না, কেমন দেখায়? মিথিলা ঠোঁটের কোণে হাসির রেখা টানে বোনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, একদম মন খারাপ করে থাকবে না আপু। তোমার বিয়ে আর আমি মন খারাপ করে থাকবো? আমি তো কত প্ল্যান করে রেখেছি আগে থেকেই। এরকমই হাসি খুশি থাকবি, গোমরা মুখে একদম তোকে মানায় না, বিশ্রী লাগে। মিহু মিথিলার গাল টেনে দিয়ে দাঁড়ায় ওর পাশে। মিথিলা মুচকি হাসি উপহার দেয়। সবার আলাপ আলোচনা থেকে ঠিক করা হলো কালকে সন্ধ্যায় সবাই মার্কেটে যাবে। কালকে বাড়ি সবার জন্য কেনাকাটা করা হবে। কার কি লাগবে আগে থেকে লিস্ট করে রাখতে বলা হয়েছে। বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করবে, তখন সবাই ব্যস্ত হয়ে পড়বে। তাই আগেই সব কেনাকাটা করে রাখতে বলে দিয়েছে মিনহাজ হক। আলোচনা সভা শেষ করে মিনহাজ হক ঘরে বসেছিলেন। তিতলি হক হাতের কাজ শেষ করে ঘরে আসেন। মিনহাজ হককে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখে সে ধীর পায়ে এগিয়ে গিয়ে স্বামীর পাশটায় বসেন। স্বামীর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে শান্ত স্বরে বলেন, মেয়েকে নিয়ে কি ভাবলেন? মিনহাজ হক চোখ খুলে তাকান স্ত্রীর পানে। স্বাভাবিক স্বরে বলে ওঠে, কোন মেয়ের কথা বলছো? আপনার আদরের ছোট মেয়ে, যেই মেয়ে ছেলেদের চিঠি দিয়ে বেড়ায়। তিতলি হকের রাগান্বিত স্বর। মিনহাজ হক পাত্তা দিলেন না, ফের বিছানায় গায়ে নিয়ে চোখ বুজে নিলেন। তিতলি হক স্বামীর এমন গা ছাড়া ভাবে রাগান্বিত হলেন। ছোট মেয়েটাকে অতি ভালোবাসা আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছে। তিতলি হক রুক্ষ মেজাজে শুধালেন, এই তোমার জন্য মেয়েটা এত বার বাড়ছে, এখন তো ছেলেদের চিঠি দিচ্ছে।
কদিন পর দেখো আরো কত কি ঘটায়। মিনহাজ হক চোখ খুলে তাকালেন তিতলি হকের পানে, কথায় বিরক্তি প্রকাশ করে বললেন, এসব কি বলছো তিতলি? মিতুর সাথে আমার বিয়ের কথা হয়েছে, তোমায় ভাবতে হবে না এসব নিয়ে। আমার মেয়ে এমন কিছু ঘটাতে যাবে না যাতে তার বাবার মান সম্মান নষ্ট হয়। আমার মেয়েকে এমন কোনো শিক্ষা দেইনি আমি। সে আমাকে সব বলেছে। আমার মেয়ে নিয়ে আমার চিন্তা আছে, তোমার এসব ভাবতে হবে না। তিতলি হক চুপ করে যান। শেষোক্ত কথাগুলো তার খারাপ লেগেছে। মেয়েটা তো তারও। চিন্তা করতে হবে না বললেই কি চিন্তা আসে না? মায়ের মন। ইয়াসের চিঠি দেওয়ার কথা বলার পর থেকে সে মেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছে। কালকে থেকে মেয়েটার সাথে ভালো করে কথা বলেনি। মা হিসেবে তার তো উচিত ছিল মেয়েটার মুখ থেকে সব শোনা। তিতলি হক দীর্ঘশ্বাস ফেলেন, স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ান, গুটি গুটি পায়ে ঘর থেকে বের হন। মিনহাজ হক তাকিয়ে দেখলেন সবটা। তিতলি হক যেতেই তার ঠোঁট প্রসারিত হয়। বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা ভিজিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়েন। মিথিলা সবেই দরজা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন দরজায় কড়া নাড়ার আওয়াজে বিরক্ত হয়। বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে তিতলি হককে দেখে মিথিলা অবাক খানিকটা। এত রাতে তিতলি হক কেন এসেছে বকতে? কালকে থেকে তিতলি হক মিথিলার সাথে কথা বলছে না। মিথিলার মনটা হঠাৎ বিষিয়ে ওঠে। মাথা নিচু করে কণ্ঠ খাদে নিয়ে জিজ্ঞাসা করে, কিছু বলবে আম্মু? তিতলি হক কথা বললেন না। মেয়ের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। বিছানার দিকে অগ্রসর হয়ে বলে ওঠেন, আজকে আমি এই রুমে ঘুমাবো। লাইট বন্ধ করে আয়, শুয়ে পড়। মিথিলা মায়ের দিকে ভারী পল্লব ফেলে তাকিয়ে থাকে। তিতলি হক মেয়েকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু গুটিয়ে বলেন, এভাবে তাকিয়ে আছিস কেন? লাইট বন্ধ করে শুতে আয়, রাত অনেক হয়েছে। মিথিলা কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো ঘরের বাতি নিভিয়ে দেয়। তিতলি হক বিছানার এক পাশে শুয়ে মিথিলাকে ডাকেন। মিথিলা গিয়ে তিতলি হকের পাশে শুয়ে পড়ে। মিথিলা ঘাড় কাত করে একবার তিতলি হকের দিকে তাকায়। খুব করে তার মাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু কোনো একটা কারণে সে পারছে না। হয়তো তিতলি হক ওর উপর রেগে আছে বলে। মিথিলা উসকুস করতে থাকে, এরকম নড়ছিস কেন? তিতলি হকের গম্ভীর কণ্ঠ শুনে মিথিলা নীরব থাকে কিছুক্ষণ। ক্ষীণ স্বরে আবদার করে, তুমি একটু জড়িয়ে ধরি আম্মু। কয়েক সেকেন্ড অতিক্রম হলেও তিতলি হকের কোনো সারা শব্দ আসে না। মিথিলার মনটা বিষিয়ে ওঠে। এতটাই রেগে আছে তিতলি হকের উপর। হঠাৎ মাথায় শীতল হাতের স্পর্শ পাওয়ায় চমকে ওঠে মিথিলা। মাথা তুলে সামনে তাকাতেই ডিম লাইটের নিভু নিভু আলোয় তিতলি হকের মুখশ্রী নজরে আসে। মিথিলা মৃদু হেসে মায়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে। তিতলি হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তুমি আমার উপর রেগে আছো এখনো আম্মু? মিথিলা প্রশ্ন করে তিতলি হকের মুখ পানে তাকায়। তিতলি হক জবাব দেয় না। মিথিলা আবারও বলে, রেগে থেকো না আমার উপর আম্মু। আমার সাথে একটু কথা বলো। বিশ্বাস করো আম্মু, আমি আর এমন করব না। ভুল হয়েছে আমার, ক্ষমা করে দাও। ও আম্মু, একটু কথা বলো না, একটু কথা বলো আম্মু। মিথিলা কথাগুলো বলে তিতলি হককে জাপটে ধরে। হঠাৎ হাতে গরম তরল জাতীয় কিছুর অনুভব হতে মিথিলা দৃষ্টি উপরে তুলে। তিতলি হককে কাঁদতে দেখে মিথিলার মনটা ধক করে ওঠে। হাত বাড়িয়ে মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। কাঁদছো কেন আম্মু? আমি কষ্ট দিচ্ছি তোমাকে, তাই না? তোমার মেয়ে অনেক বাজে মেয়ে আম্মু, অনেক বাজে। তোমার মেয়ে শুধু অন্যকে কষ্ট দিতে পারে, অন্যদের বিরক্ত করতে পারে। কেঁদো না আম্মু, আমি এখন থেকে অনেক ভালো হয়ে যাব, সত্যি। একদম তোমার বাধ্য মেয়ে হয়ে থাকবো, পড়াশোনায় মনোযোগ দিব, তোমার সব কথা শুনবো আমি। তিতলি হক মেয়েকে জড়িয়ে ধরেন শক্ত করে। কদিন পর বড় মেয়েটা তাকে ছেড়ে অন্যের বাড়ি চলে যাবে, থাকবে মিথিলা। ছোট মেয়েটাও বড় মেয়েটার মতো একদিন চলে যাবে। দুটো মেয়েই চলে গেলে সে থাকবে কি করে? হঠাৎ কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসে। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলেন, আমি রেগে নেই তোর উপর মা, এখন থেকে একটু বুঝে শুনে চলবি। বড় হয়েছিস, মিহু তো চলে যাবে কদিন পর, হয়তো তুইও। মন খারাপ করো না আম্মু, আপু চলে গেলেও আমি আছি না। একদম আমার বিয়ের কথা ভাববে না এখন। আর তোমার আপুকে খুব মনে পড়লে আপুকে প্রতিদিন দেখে আসবে। এখন কান্নাকাটি অফ করো তো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। কালকে রাতে একটু ঘুমাইনি, হাত বুলিয়ে দাও না একটু। মায়ের হাতে স্পর্শে একটু আরামে ঘুমাই। মিথিলা তিতলি হকের চোখের কোণে লেগে থাকা অবশিষ্ট অশ্রুবিন্দু মুছে দিয়ে নিজের মাথা তিতলি হকের কোলে রাখে। তিতলি হকের হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখে। তিতলি হক কথা না বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। কিছুক্ষণের মাঝেই মিথিলার শ্বাস ভারী হয়ে আসে, ঘুমে তলিয়ে যায়। ব্যস্ত নগরী, মানুষে গিজগিজ করছে চারিপাশ। শপিং মলে মানুষে গাদা, পা ফেলার জায়গা নেই এমন অবস্থা। ব্যবসা গরমে এক একজনের নাজেহাল অবস্থা। তার উপর এত মানুষের মধ্যে গরমে আর কেউ কুলাতে পারছে না। তিন যা মিলে শাড়ি দেখছিল। মিথিলা তাদের পাশ থেকে উঠে দাঁড়ায়। ইফার সামনে গিয়ে চোখে মুখে বিরক্তির ছাপ এনে বলে, এই ইফা তো এসব শপিং করতে মানুষ আসে, বিরক্তিকর। তো শপিং করতে মানুষ আসে না তো গরু ছাগল আসে? মানুষবাদী কি কোনো গরু ছাগল তোমার চোখে পড়েছে?
এমনিতে মেজাজ তুঙ্গে উঠে আছে গরমে, তার উপর ইফার এমন তেরা কথা। মিথিলার মেজাজ চাঙে উঠল। দাঁত চেপে ইফার দিকে তাকিয়ে বলল, তো গরু ছাগলের শপিং লাগে না? মানুষদের যেমন লজ্জা আছে, গরু ছাগলদেরও তো আছে। ওরা শুধু বলতে পারে না, না হলে এখানে মানুষের থেকে দেখতেই গরু ছাগলের সংখ্যাই বেশি থাকতো। মিথিলার এমন যুক্তিহীন কথা শুনে ইফা আর কথা বাড়ায় না, উঠে দাঁড়ায়। শপিং মলে আর যাই হোক, সে ঝগড়া করতে চায় না। ইফা উঠতেই মিথিলা ইফার হাত ধরে বাইরে নিয়ে আসে। ওকে অন্ধকার নামতে শুরু করেছে। মিথিলা হাত ঘড়ির দিকে একবার তাকালো, 7টা পেরিয়েছে। ইফা মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বাইরে নিয়ে আসলে কেন? তার উপর না বলে এসেছো, সবাই খুঁজবে মিতুপ্পু। চলো ভিতরে চলো। এই অফজা, এত গরমে ভিতরে মরার যে, চল আইসক্রিম খেয়ে আসি। ইফা অবাক কণ্ঠে বলে উঠে, আইসক্রিম? তাও তুমি খাওয়াবে? আজকে সূর্য মামা মনে হয় পূর্ব দিকে অস্ত গেছে। ইস, একটু আগে বের হতে দেখতে পারতাম। মিথিলা ইফার বাহুতে চাপড় মারে। মেকি রাগ দেখিয়ে বলে, এমন ভাব করছিস যেন কোনোদিন কিছু খাওয়াইনি তোকে। রেগেছিলাম তোমার উপর ফেলটুস বলার কারণে। আইসক্রিম খাওয়াতে যাচ্ছ, আইসক্রিমের মতো রাগটাও গলে গেল। এবার তাড়াতাড়ি চলো। তার জোরে কাল ওভাবে মুখ ঘুরিয়ে কথা বলছিলি? মিথিলা কথা বাড়ায় না। সামনে কাছে একটা আইসক্রিম পার্লার দেখে দুজন সেদিকে হাঁটা ধরে। রাস্তার ওপাশে যেতে হবে। মিথিলা ইফার হাত ধরে দুজন রাস্তা পার হয়। দুজন দুটো দুটো করে 4টা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে। মিথিলা খুব মনোযোগ সহকারে খাচ্ছিল। হঠাৎ ইফার কথা শুনে ভ্রু কুটিল করে আইসক্রিম থেকে নজর সরিয়ে ইফার দিকে তাকায়। মিতাপ্পু, ভাই আসছে, দুজনকে একা দেখলি খবর আছে। মিথিলা ইফার কথা শুনে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। ওদের থেকে কয়েক হাত দূরে ইয়ার সাথে আরেকটা অচেনা ব্যক্তি। দুজনা হেসে হেসে কথা বলে এদিকে আসছে। মিথিলা দৃষ্টি ঘুরিয়ে বলে, আমরা ছোট বাচ্চা না ইফা, আর আমরা আইসক্রিম খেতে এসেছি, অন্য কিছু তো না। তুই তোর ভাইকে ভয় পেলে চলে যেতে পারিস। আমি আইসক্রিম শেষ না হওয়া পর্যন্ত যাব না। দরকার পড়লে দুটো শেষ হলে আরো দুটো নিব। ইফা কথা বাড়ায় না। সে না হয় ভাইকে দুটো কথা বুঝিয়ে দিবে। মিথিলা ইফা দুজন পুনরায় আইসক্রিমে মনোযোগ দেয়। সামনে থেকে হঠাৎ গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ইফা তাকায়, মিথিলা তাকায় না। সে মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে, যেন আইসক্রিম থেকে দৃষ্টি সরালে কোনো বড় অঘটন ঘটে যাবে। তোমরা দুজন এখানে কি করছিস? চোখ তো আছে, দেখতে তো পাচ্ছ আইসক্রিম খাচ্ছি, তারপরে আবার জিজ্ঞেস কেন করছো? মিথিলার টাটকার জবাব। ইয়াশ রাগী দৃষ্টি নিক্ষেপ করে মিথিলার পানে দাঁতে দাঁত চেপে বলে, সে দেখতেই পাচ্ছে কি খাচ্ছিস। দুজন একা একা কেন সেটা জিজ্ঞেস করছে। মিথিলা আইসক্রিম থেকে দৃষ্টি ঘুরিয়ে ইয়াশের দিকে তাকায়। এবার ইয়াশকে কয়েকটা তেরা কথা বলতে গিয়েও থেমে যায়। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে ভ্রু কুঁচকে যায়। সরু দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করে ছেলেটাকে। সুউচ্চ সুদর্শন ছেলে বটে। পরনে খয়েরি রঙের টি শার্ট জড়ানো, সাদা চামড়ায় রংটা ফুটে উঠেছে। লম্বাকৃতির চোয়ালদয় চাপদাড়ি যুক্ত, পাতলা ঠোঁটগুলো টিপে ওর দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। মিথিলা কপাল কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ছেলেটার দিকে। ছেলেটা ওকে দেখে হাসছে কেন এভাবে বোধগম্য হলো না মিথিলার। এদিকে ইয়াশ আর চোখে একবার তুষার, আরেকবার মিথিলার দিকে তাকায়। মিথিলাকে তুষারের দিকে তাকিয়ে থাকতে দেখে ধমকে ওঠে। হঠাৎ ধমক শুনে মিথিলা সহ তুষার ইফাও কিঞ্চিত পরিমাণ কেঁপে ওঠে। সারপ্রাইজ। রাত 8টা নাগাদ হকবাড়ি তিনজা ও বাড়ির মেয়েরা মিলে শপিং করে ফিরেছে। 3 ভাই কাজে গেছে। ইয়াশও এসে তাদের সাথে যোগ দিয়েছিল শপিং এ। বাড়িতে কেউ নেই। সদর দরজা তালাবদ্ধ করে গিয়েছিলেন। তিতলি হক এসে দরজা খুললেন। বসার ঘর পুরো অন্ধকার হয়ে আছে। সবাই একে একে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে। সবাই বাড়ি প্রবেশ করতে তিতলি হক সদর দরজা ভিজিয়ে দেন। তখন বসার ঘরে লাইট জ্বলে ওঠে। কারো বিকট চিৎকারে বলা সারপ্রাইজ শব্দটা কানে বাড়ি খায় সবার। সবাই চমকে একে অপরের দিকে তাকান। হাসির শব্দ শোনা যায় অদ্ভুত রকমের। ইফা মিথিলার পাশে দাঁড়িয়ে ভীতস্বরে বলে, আপু, চোট ঢুকছে নাকি? মিথিলা কপাল কুঁচকে গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বলে, চোর হলে আমরা বাড়িতে ঢুকতে এভাবে সারপ্রাইজ বলে চেঁচাবে নাকি? আর লাইট বা জ্বালাবে কেন? আরে ডিজিটাল জামানা, ডিজিটাল চোর। যুগ বদলাইছে, চোর বদলাবে না। এখন হয়তো চোরেরা এভাবেই চুরি করে। মানুষজন বাড়িতে ঢুকে সারপ্রাইজ বলে চেঁচিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলে তারা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাই বলে সারপ্রাইজ বলে চেঁচাবে? মিথিলার ইফার যুক্তিটা একদমই পছন্দ হলো না। সে বিরস মুখে দাঁড়িয়ে রইল। আগে কি ঘটতে যাচ্ছে দেখার জন্য কৌতূহলী সে। হঠাৎ ইয়াশের কণ্ঠে উচ্চস্বরে বলা একটা শব্দ কানে আসতে সবার দৃষ্টি গিয়ে ঠেকলো ইয়াশের দিকে। ইয়াশ অবাক নেত্রে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। তুই কখন এলে? সামনে থাকা ব্যক্তিটি ঠোঁট প্রসারিত করে হাসে। ইয়াশের কাছে এসে আলিঙ্গন করে। ইয়াশ দুহাতে আকাশকে জড়িয়ে ধরে পিঠে চাপড় মেরে বলে,
এইভাবে সারপ্রাইজ দিলি? তোর তো 2 দিন পর আসার কথা ছিল। চলে এলাম 2 দিন আগেই। কেন, তোমরা খুশি হওনি? শেষোক্ত কথাটা মুখ বাঁকিয়ে বলল আকাশ। মিহু আকাশের কাছে এগিয়ে যায়, মাথায় চাপড় মেরে বলে, খুশি হয়নি একটু, বরং রেগে আছি। তোর তো আমার বিয়েতে আরো 1 মাস আগে আসার কথা ছিল। আকাশ মাথায় হাত বুলিয়ে মিহুর দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি সেই মিহু পাই আছো? সবেমাত্র আসলাম আর মারা শুরু করে দিলে? মিহু হাসে। মিথিলা ইফা তখনও এক কোণে দাঁড়িয়েছিল। তিতলি হক, রুকমা হক আকাশের কাছে গিয়ে তার ভালো মন্দের কথা জিজ্ঞাসা করে, মাথায় হাত বুলিয়ে দেয়। আনোয়ারা হক ছেলেকে এত বছর পর দেখে মুখে আঁচল চেপে কাঁদছেন। আকাশ মাকে দেখে এগিয়ে যায় মায়ের দিকে, আনোয়ারা হককে জড়িয়ে ধরে। এভাবে কাঁদছো কেন আম্মু? কোথায় ছেলে এত বছর পর দেশে ফিরেছে, আনন্দ করবে তা না? কিভাবে কাঁদছো দেখো। তুমি এভাবে কাঁদবে জানলে আমি আসতামই না। আনোয়ার হক ছেলের মুখের দিকে তাকান। কত বছর পর দেখছে এই মুখটা সামনাসামনি। 2 হাতের মাঝে ছেলের মুখটা নিয়ে সে চুমু খায় ছেলের কপালে। আকাশ মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে পড়ে থাকে। আনোয়ারা হকের কান্নার বেগ কমে আসতে এসে আকাশের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, নাক টেনে বলেন, তোকে আমি আর কোথাও যেতে দেব না বাবা। রেখে দাও, একটা বিয়ে করিয়ে দাও, তোমার ছেলে আর কোথাও যাবে না। দেখো। কথাটা বলে আকাশ মাথা উঠিয়ে আর চোখে ইফার দিকে তাকায়। ইফা আর মিথিলা একসাথে দাঁড়িয়েছিল। মাকে ছেড়ে সে উঠে মিথিলার ইফার সামনে যায়। মিথিলা আকাশের পানে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয়। আকাশ হাসে। কিরে, রেগে আছিস? তুমি আমায় অন্তত বলতে পারতে ভাইয়া তুমি আজকে আসছো। আমি রেগে আছি, কিন্তু এবার আমার রাগ ভাঙানোর জন্য আমার জন্য আনা গিফটগুলো এক্ষুনি দাও। আকাশ মিথিলার কান টেনে ধরে, চোখ ছোট ছোট করে বলে, ভাই, এত বছর বাদে বাড়িতে এসেছি, কোথায় আনন্দে নাচবি তা না, তুই এখনই গিফটের চিন্তা করছিস? তাহলে তো অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার আদরের ছোট্ট পুস্কু, আমি বাড়িতে ফেরার খুশিতে তোর জন্য কিছু আনতেই ভুলে গেছি। সরি ফর দ্যাট, রাগ করিস না প্লিজ। মিথিলা চোখটা মার্বেলের মতো করে তাকায় আকাশের দিকে। মানে কি ওর জন্য গিফট আনতে ভুলে গেছে আর এটা সে মেনে নিবে? কিছুতেই না। মিথিলা মন ভার করে আকাশের দিকে তাকায়, মুখ খুলে কিছু বলতে যাবে তার পূর্বেই পাশ থেকে ভেসে আসে পুরুষালী কণ্ঠ। আকাশ, তুমি? নিজের নামে সম্বোধন শুনে আকাশ পাশ ফিরে তাকায়। তুষারকে দেখে সে খানিকটা না অনেকটাই অবাক হয়। অবাক নেত্রে তাকিয়ে অবাক স্বরে প্রশ্ন করে, তুমি? দুজনকে অবাক হতে দেখে ইয়াশ এগিয়ে আসে ওদের কাছে। আকাশের দিকে তাকিয়ে বলে, তুই চিনিস ওকে আকাশ? তুষার ভাইয়া ইউএস আমার পাশে ফ্ল্যাটে থাকতো। বলতে গেলে অচেনা শহরে নিজের দেশের বলতে ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। কবে ফিরলে দেশে? 3-15 হবে। কিন্তু আমি অবাক হচ্ছি আকাশ, তুমি ইয়াসের ভাই? পরিচয়টা দিতে পারতে। আকাশ মাথা চুলকে তাকায়। ও থুরি না জানতো তুষার ইয়াসের চেনা পরিচিত। আদনান তুষার ইয়াসের কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজ লাইফ শেষ করে সে পাড়ি জমায় বিদেশে। দিন 15 হয়েছে দেশে ফিরেছে। বহুদিনের পর পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। ইয়াস তুষারকে বাড়িতে নিয়ে এসেছে। প্রথমে নাকচ করলেও সবার জোরাজোরিতে সে আসতে বাধ্য হয়। এসে নিজেও সারপ্রাইজড হয়ে যায়। হক বাড়িতে সবার জন্য এক একটা রুম বরাদ্দকৃত রয়েছে। 3 ভাইয়ের জন্য 3 রুম। মিথিলা, মিহু, ইয়াস 3 জনের জন্য আলাদা আলাদা রুম রয়েছে। একমাত্র ইফার জন্য বাড়িতে কোনো রুম তৈরি হয়নি। ও হয়তো ভুল করে জন্ম নিয়ে ফেলেছে। এই মুহূর্তে ওর এটাই মনে হচ্ছে। এতদিন অন্যের রুমে পড়েছিল, ভাবতেই তার কান্না আসছে। এতদিনে অতি যত্নে সাজিয়ে রাখা রুমটা নাকি একজন হুট করে এসে দখল করে নিল। আকাশ দেশ ছেড়ে যাওয়ার পর ইফা আকাশের রুমে ছিল এতদিন। এই তো আজকে রাত পর্যন্ত তো এটা তার রুমই ছিল। হঠাৎ রুকমা হক কোথা থেকে এসে ইফাকে বলে যান, ইফা, আজকে থেকে তুই মিথিলার সাথে থাকবি। আকাশ যতদিন আছে ও ওর রুমেই থাকবে। তুই তোর প্রয়োজনীয় জিনিস মিথুর রুমে নিয়ে যাস। কথাটা বলে রুকমা হক যেমন ঝড়ের গতিতে এসেছিলেন তেমনি ঝড়ের বেগে চলে গেলেন। ইফা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রুমটার মধ্যে। শপিং মল থেকে এসে এমনিতেই সে ক্লান্ত। রুমটা একবার দেখে নিয়ে সে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। দরজা দিয়ে বের হতে যাবে তখন আকাশ রুমে ঢুকে। ইফা ভয় পেয়ে আবার ভিতরে ঢুকে যায়। আকাশ রুমে ঢুকে সরু চোখে তাকায় ইফার দিকে। এরকম ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? এতক্ষণে আকাশ মুখ খুলল। বাড়িতে আসার পর সবার সাথে কথা বললেও ইফার সাথে একটা কথাও বলেনি এই বান্দা। ইফা নেত্রপল্লব ঝাপটিয়ে আকাশের পানে তাকায়। পরনে আকাশি রঙের শার্ট, শ্যামবর্ণ গায়ের রং, ভ্রুজোড়া কুচকে সরু চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফোনে ছবিতে দেখেছে অনেকবার ছেলেটাকে, তবে বাস্তবে সামনাসামনি একটু বেশি সুন্দর মনে হলো। এভাবে তাকিয়ে কি দেখছিস? জীবনে কোনোদিন দেখিসনি নাকি? ও, ছোটবেলা দেখেছিস, এখন তো বড় হয়েছি, সুন্দর হ্যান্ডসামও হয়েছি। সব সুন্দরী সুন্দরী মেয়েরা তাকিয়ে থাকে,
তুইও থাক, সমস্যা নেই, তবে এত তাকিয়ে থাকিস না, পরে নজর লেগে যেতে পারে। ইফা চোখ সরিয়ে নেয়। লজ্জায় না অস্বস্তিতে কাজটা করলো বুঝলো না আকাশ। ইফার সামনে থেকে সরে সে বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। এত পথ জার্নি করে এসেছে, টায়ার্ড সে। আকাশকে বিছানায় শুতে দেখে ইফা একবার সেদিকে তাকায়। হুট করে তার মাথায় রাগ উঠলো আকাশকে ওর বিছানায় দেখে। আকাশ চোখ বন্ধ করে আছে। ইফা তখনও সেখানে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রাগে ফুঁসছে। তার এত সুন্দর বিছানাটা দখল করে নিল। কয়েক মুহূর্ত অতিক্রম হতেই আকাশ হুট করে চোখ খুলে তাকায়। ইফাকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ভ্রু নাচিয়ে বলে, মানলাম আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? আচ্ছা, তোর যদি আমাকে রেখে যেতে ইচ্ছে না করে তাহলে যাওয়ার দরকার নেই। রুমের দরজা বন্ধ করে এখানে এসে শুয়ে পড়, আমি ঘুমাই, তুই আমার দিকে তাকিয়ে থাক বরং। ইফা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। কান গরম হয়, মাথায় রাগ তরতর করে বেড়ে যায়। আকাশের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে ধূপধাপ পা ফেলে চলে যায়। আকাশ ঠোঁট টিপে হাসে সেদিকে তাকিয়ে। ওহে আমার হৃদরানী, তোমার কণ্ঠস্বর শোনার জন্য শ্রবণেন্দ্রিয় ব্যাকুল, তৃষ্ণার্ত বুক। তোমার মুখের বুলি কি ফুটবে না আমার সম্মুখে? বিড়বিড় করতে করতে সে চোখ বন্ধ করে না। একটু ঘুমের প্রয়োজন তার। তার হৃদরানীকে না হয় পরে চালানো যাবে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে তার 11টা পেরিয়েছে। সবাই খাবার টেবিলে বসেছিল। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। সবাইকে খাবার টেবিলে দেখে সে একটা চেয়ার টেনে বসে পড়ে। বাড়ির সব ছেলেরা বসেছে একসাথে। ইফা, মিহু, মিথিলা পাশে ড্রয়িং রুমে বসেছিল। আকাশ একবার সেদিকে তাকায়। 3 যা খাবার বেড়ে দিতেই ছেলেরা খাওয়া শুরু করে। মিনহাজ হক, ইকবাল হক, মাইনুল হক টুকটাক কথা বলে আকাশের সাথে। আকাশ 3 ভাইয়ের প্রশ্নের চুপচাপ উত্তর দেয়। তুষারের সাথে কুশল বিনিময় করেন 3 ভাই। মিনহাজ হকের কাছে ছেলেটাকে চমৎকার লাগলো, ব্যবহার কথাবার্তায় মুগ্ধ হলো সে। এদিকে শপিং করে ফিরে এসে রান্না বান্না করে 3 যা ক্লান্ত। তার উপর আনোয়ারা হক কান্না করার ফলে একটু অসুস্থ হয়ে পড়েছে। তিতলি হক আনোয়ারা হককে ঘরে পাঠিয়ে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। রুকমা হক খাওয়ার দিকটা দেখছে। মিহু, এদিকটায় আয় তো। 3 বোন মিলে টিভি দেখছিল। রান্নাঘর থেকে তিতলি হকের ডাক কানে আসতে মিহু মিথিলার দিকে তাকিয়ে বলে, তুই তো জানা একটু। মিথিলা উঠে রান্নাঘরে চলে যায়। তিতলি হক মিথিলাকে দেখে ওর হাতে একটা তরকারির বাটি ধরিয়ে দিয়ে বলে, এইটা টেবিলে দিয়ে আয়। মিথিলা বাধ্য মেয়ের মতো তরকারির বাটিটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ায়। বাটিটা নিয়ে রুকমা হকের সামনে ধরতে রুকমা হক টেবিলে রাখতে বলেন। মিথিলা তরকারির বাটিটা টেবিলে রাখতে যাবে তখন ইয়াস পানির গ্লাস নেওয়ার জন্য হাত বাড়ায়। যার দরুন ইয়াসের হাতে লেগে বাটির তরকারিটা পুরোটাই টেবিলে পড়তে ঝোলটুকু গড়িয়ে সামনে বসে থাকা তুষারের শরীরে গিয়ে পড়ে। ইয়াস মিথিলা দুজনের দিকে একবার তাকিয়ে পাশে বসা তুষারের দিকে তাকায়। তুষার মিথিলার দিকে অক্লিষ্ট নেত্রে তাকিয়েছিল। ইয়াস মিথিলাকে কিছু বলে ওঠার পূর্বেই তুষার বলে ওঠে, সমস্যা নেই, দেখতে পাইনি হয়তো, আমি পরিষ্কার করে আসছি। কথা শেষ করে তুষার উঠে দাঁড়ায়। ইয়াস তাকিয়ে থাকে তুষারের যাওয়ার দিকে। শপিং মলেও দেখেছে তুষার মিথিলার দিকে বেশ কয়েকবার তাকিয়েছে, কথা বলার চেষ্টা করছে। তুষারের মনে কি চলছে ও হয়তো একটু হলেও বুঝতে পারছে। ইয়াস চোখ তুলে মিথিলার দিকে তাকায়। মিথিলা তুষারের যাওয়ার পানে তাকিয়েছিল। ইয়াসের হঠাৎ রাগ হলো, কেন হলো জানা নেই। খাবার রেখে উঠে দাঁড়ালো। রুকমা হকের দিকে তাকিয়ে খিদে নেই বলে চলে গেল উপরে। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। মিথিলার রুমে পানি না থাকায় ও নিচে আসে পানি নেওয়ার জন্য। বোতল ভর্তি পানি নিয়ে রুমের দিকে যাওয়ার সময় ইয়াসের রুমে সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওর থেকে 1 হাত দূরত্ব রেখে সামনে তুষার দাঁড়িয়ে আছে। পরনে এই ইয়াসের দেওয়া একটা টি শার্ট আর লুঙ্গি। রাত হয়ে যাওয়ায় তুষারকে কেউ আর যেতে দেয়নি। তুষারের যাওয়ার মত ছিল না বোধ হয়। একবার বলতেই সে রাজি হয়ে যায় থাকার জন্য। মিথিলা তুষারের পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ছেলেটাকে ওর একদমই সুবিধার লাগেনি। দেখা হওয়ার পর থেকে কেমন ওর দিকে বারবার তাকাচ্ছিল। মিথিলার বিরক্ত লাগে এসব। ইয়াসের রুম অতিক্রম করে কয়েক কদম আগাতে তুষারের কথা শুনে থেমে যায় মিথিলা। পালিয়ে যাচ্ছেন নাকি আমাকে দেখে? প্রশ্নটা করে তুষার পিছু ঘুরে মিথিলার দিকে তাকায়। ঠোঁটের কোণে তার হাসি বিরাজমান। মিথিলার ভ্রু কুটিল করে তাকায় তুষারের পানে, জিজ্ঞাসা করে, পালাবো কেন? তুষার কয়েক কদম এগিয়ে যায় মিথিলার দিকে। ঠোঁট টিপে হেসে বলে, আপনাদের বাড়ির মেহমান আমি। ধরুন আমার এখন পানি পিপাসা পেয়েছে, আমি তো আপনাকে পানি এনে দিতেও বলতে পারি, আর আমি বললে আপনি আনতে বাধ্য, কারণ আমি আপনাদের বাড়ির মেহমান। আর মেহমানদের কিন্তু ভালো করেই খাতির যত্ন করতে হয়, বুঝলেন? কিন্তু আপনি তো আমাকে দেখেই পালাচ্ছেন। আপনি পানি খাবেন? পেয়েছিল পিপাসা, তবে আপনি যেভাবে পালাচ্ছেন আমাকে দেখে, আমি নিচে গিয়েই খেয়ে নেব। যান আপনি। মিথিলা তুষারের কথা শুনে ঘুরে নিজের রুমের দিকে পা বাড়ায়।
তুষার মিথিলাকে ঘুরে যেতে দেখে আশাহত দৃষ্টিতে তাকায়। মেয়েটাকে বলল ওর পানি পিপাসা লেগেছে, নিজের বোতলের পানি তো ওকে একবার সারতে পারত। তুষার মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াস ছাদে গিয়েছিল, সিঁড়ি বেয়ে নেমে তুষারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তুষারের কাছে এসে জিজ্ঞাসা করে, এখানে দাঁড়িয়েছিস কেন এভাবে? না এমনি তোকেই খুঁজছিলাম। ইয়াস ভ্রু কুচকে তাকায় তুষারের দিকে। তুষারের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই মিথিলাকে দেখতে পায়। কুচকানো ভ্রুদয় আরও ঘুচে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে থাকে। মিথিলা রুমে ঢুকে যেতে ইয়াস শ্বাস ছেড়ে তুষারের দিকে তাকিয়ে বলে, ঘরে চল। তুষার বাধ্য ছেলের মতো ঘরে ঢুকে ইয়াস পিছন ফিরে তাকায়। মিথিলাকে আর দেখা যাচ্ছে না, ঘরে ঢুকে গেছে। কিছুক্ষণ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ইয়াস রুমে ঢুকে। সকালের মিষ্টি আলো মিথিলার চোখে মুখে ছুঁয়ে দিতে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। বিছানা ছেড়ে উঠে পাশে থাকা ইফাকে ডাক দেয়। ইফা পিটপিট করে চোখ খুলে তাকায়। মিথিলাকে দেখে উল্টো দিকে ঘুরে আবারও শুয়ে পড়ে। মিথিলা ছাড়ার পাত্রী নয়। ইফার হাত ধরে টান দিয়ে উঠিয়ে দেয়। ইফা হকচকে গিয়ে চমকে তাকায় মিথিলার পানে। চারিদিকে ব্যস্ত চোখে নজর বুলিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? ভূমিকম্প হলো নাকি? আল্লাহ মিতুপ্পু, আমরা এখনো বেঁচে আছি তো? না রে, একটু আগে তো আমরা মরলাম, টের পাসনি তুই? আর আমাদের যে দেখছিস, এটা আমার আর তোর আত্মা। ইফা মিথিলার দিকে একবার তাকিয়ে নিজের দিকে তাকায়। চোখে মুখে কান্নার ভাব এনে বলে, মিতুপ্পু, এত তাড়াতাড়ি আমরা মরে গেলাম? বিয়েটাও তো হলো না, আমাদের জামাইয়ের মুখটাও দেখা হলো না। বেচারা জামাই বিয়ের আগেই স্ত্রী হারা হলো। সকাল সকাল ইফার বলদ মার্কা কথাবার্তায় মিথিলা বিরক্ত হয়। বিরক্তের সহিত বলে, এখন ভবিষ্যৎ জামাইয়ের কষ্টের কথা ভেবে চিকুর পায়রা কান্না কর, বেদ্যপ মহিলা। 8টার বেশি বাজে, এতক্ষণ নাক ডেকে ডেকে ঘুমিয়ে এখন উঠে নাটক করছিস? আমি নাক ডাকি না, একদম মিথ্যা তকমা লাগাবা না আমার গায়ে। একদিন রেকর্ড করে শোনাবো তাহলে, তুই কেমন ষাঁড়ের মতো নাক ডাকিস। কথাটা বলেই মিথিলা ওয়াশরুমে চলে যায়। ইফা মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে মিথিলার যাওয়ার পানে। হাই তুলে আড়মোড়া ভেঙে সেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে সে নিজের রুমের দিকে হাঁটা ধরে। নিজের রুম বললে ভুল হবে, সেটা তো এখন অন্যের দখলে। আকাশের রুমের সামনে এসে থেমে যায়, ও দরজা বন্ধ। ইফা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবে ডাকবে কি ডাকবে না, না ডেকে উপায় নেই। তার তো ফ্রেশ হতে হবে। ব্রাশটাও এই রুমের ওয়াশরুমের ভিতর আছে, কালকে না নিয়ে ভুল করেছে হয়তো। ইফার না ভেবে দরজায় কড়া নাড়ে। কয়েকবার টানা টোকা দিতেও দরজা খুলে না। ইফা বিরস মুখে যাওয়ার জন্য উদ্যত হতেই খট করে দরজা খোলার আওয়াজ হয়। ফিরে তাকায়ও। চোখ তুলে সামনে তাকাতেই সদ্য ঘুম থেকে ওঠা আকাশের মুখখানা চোখে পড়ে। চোখ মুখ ফোলা ফোলা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়েছে। দৃষ্টি ইফার মুখ পানে স্থির। তোর মতলব আমার ভালো ঠেকছে না ইফা। কালকে থেকে আমার দিকে কেমন কেমন নজরে তাকাচ্ছিস। সুন্দরী মেয়েরা এভাবে তাকিয়ে থাকলে তো আমার প্রেম প্রেম পায় রে। তন্দ্রাতুর কণ্ঠে কথাটা বলে আকাশ হাই তোলে। ইফা চোখ সরিয়ে নেয়। কিছু বলতে গিয়েও থেমে যায়, ঠোঁট টিপে দাঁড়িয়ে থাকে। আকাশ ইফাকে কিছুক্ষণ লক্ষ্য করে এক ভ্রু উঁচিয়ে বলে, কি চাই? সকাল সকাল আমার ঘুম হারাম করার মতলব আসছিস নাকি? হ্যাঁ, এই এই তুই এবার ইংসে টিংসে করছিস না তো? যতই হোক, এতদিন তুই এই রুমে থেকেছিস, রুমটাকে নিজের ভেবেছিস। এখন আমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলাম, এটাই ভাবছিস? ফালতু কথা। দু শব্দের একটা বাক্য আউড়িয়ে ইফা আকাশের পাশ কেটে রুমে ঢুকে পড়ে। আকাশ মুখ টিপে হেসে সেও ইফার পিছন পিছন রুমে ঢুকে। ইফা ওয়াশরুম থেকে ওর প্রয়োজনীয় জিনিস বের করে নিয়ে এসে চুপচাপ আবার চলে যায়। আকাশ ইফার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি কম কথা বলে, নাকি ওর সাথে কথা বলছে না? ছোটবেলায় তো সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলে রাখতো, সেই ইফা এত চুপচাপ? ইফা যতই চুপচাপ থাকুক, ওকে জ্বালানো ছাড়া যাবে না। আকাশ মুচকি মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে যায়। তুষার চলে গেছে সকাল সকাল, কাজ থাকায় যেতে হয়েছে। তিনজা অনেকবার মানা করেছিল যেতে, একেবারে সকালে নাস্তা সেরে যেতে বলেছিল। তুষারের তাড়া থাকায় সে তিনজাকে অনেক বুঝিয়ে আরেকদিন আসবে বলে চলে গেছে। কাজ থাকায় কেউ আর আটকায়নি। ইয়াস তুষারকে এগিয়ে দিয়ে সে রুমে ঢুকার সময় মিথিলার মুখোমুখি হয়। হঠাৎ ইয়াসকে এত কাছ থেকে দেখে মিথিলা হকচকিয়ে যায়, দ্রুত কয়েক কদম পিছিয়ে যায়। ইয়াস শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মিথিলার পানে। প্রখর সে দৃষ্টি। মিথিলা ইয়াসের দিকে তাকিয়েছিল। ইয়াসের দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেললো। দৃষ্টি ঘোরালো সে, অক্ষিকুট এদিক ওদিক ঘোরালো। ইয়াস তখনও রূঢ় দৃষ্টিতে তাকিয়ে মিথিলার পানে। মিথিলার অস্বস্তি বাড়ালো বোধ হয়, নড়ে চড়ে উঠল। ইয়াস ওর দিকে এভাবে কেন তাকিয়ে আছে বুঝতে পারল না। সে ইয়াসকে উপেক্ষা করে চলে যেতে নিলে ইয়াসের চাপা স্বর ভেসে এলো, একটু দেখে শুনে চলাফেরা করবি। আজকাল তো চারটার সাথে ধাক্কা খাচ্ছিস, কারো গায়ে আবার তর্কে টর্কারে ফেলে দিচ্ছিস। চোখে কম দেখলে বড় বাবাকে বলিস তোর চশমার প্রয়োজন। মিথিলা থামলো, ঘাড় ঘুরিয়ে তাকালো ইয়াসের দিকে। মৃদু হেসে তাচ্ছিল্যের স্বরে বলল,
তুমি আজকাল আমায় একটু বেশিই খেয়াল করছো বোধহয়। আর আমি যার সাথে ইচ্ছা ধাক্কা খাই কিংবা যার গায়ে ইচ্ছা তরকারি ঢালি, যা ইচ্ছা ঢালি, সেটা তোমার খেয়াল করার বিষয় না নিশ্চয়ই। দুদিন ধরে একটু বেশি বাড়াবাড়ি করছিস তুই। মিথিলা অবাক হয়ে বলে, বাড়াবাড়ি করছি? কি বাড়াবাড়ি করছি ভাইয়া? কোনটা তোমার বাড়াবাড়ি মনে হচ্ছে? ইয়াশ মিথিলার মুখ পানে তাকিয়ে থাকে। কিয়ৎক্ষণ নীরব থেকে রাশভারী কণ্ঠে বলে, তুষারের থেকে দূরে দূরে থাকবি। ও মিহুর বিয়েতে থাকছে, ওর হাবভাব দেখে মনে হলো তোকে ভালো লেগেছে ওর। কিন্তু আমি চাই না তোর মতো অরুণচণ্ডী মেয়ে আমার বন্ধুর কপালে জুটো, তাই ওর থেকে দূরে দূরে থাকবি। সমস্যাটা তোমার বন্ধুর। তোমার বন্ধুকে বলবে আমার থেকে দূরে দূরে থাকতে। আমি কারো থেকে দূরে থাকতে পারবো না। কথাটা বলে মিথিলা ঘুরে চলে যায়। ইয়াশ রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে মিথিলার যাওয়ার পানে। ইদানিং বেশি বেশি করছে মেয়েটা। ইফা বিছানার উপর গালে হাত দিয়ে ভাবলেশীন বসে আছে। সামনে ড্রেসিং টেবিলের সামনে বসে মিথিলা চুল আঁচড়াচ্ছিল। ইফাকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, স্কুলে যাবি না? ইফা, তোর পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই। সামনে তোর এসএসসি, সেই দিকে তোর কোনো ভাবান্তর নেই। উফ মিতুপু, তুমি এত পড়া করো কেন? ভালো লাগে না। মেজো বাবাকে বলি তাহলে ছেলে দেখুক, বিয়ে করিয়ে বিদায় দিক। ইফা এক লাফে মিথিলার কাছে চলে যায়। মিথিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাসি খুশি মুখে বলে, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি বাবার কাছে যাও, কথাটা বলে আসো। মিথিলা ঘাড় ঘুরিয়ে ইফার দিকে তাকায়, কান টেনে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে আমার সাথে যাবি তুই। মিথিলা কান ছাড়তে ইফা কান ডলতে ডলতে বেরিয়ে যায় রুম থেকে। বই খাতা সব আকাশের রুমে। আকাশের সামনে এসে যেতে চায় না, কথাবার্তার ধরন ভালো না ছেলের, তাই বিছানার উপর বসেছিল। তখন গিয়েছিল একেবারে বই খাতা নিয়ে আসলে ভালো হতো, মাথায় ছিল না। তখন ইফা গুটি গুটি পায়ে আকাশের রুমের সামনে আসে। ঘরের দরজা খোলা, দরজা দিয়ে মাথা ঢুকিয়ে ঘরে একবার উকি দেয়। চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ নেই। ইফা লম্বা শ্বাস ফেলে ভেতরে ঢুকে টেবিলের সামনে গিয়ে বই খাতার ব্যাগ গোছাতে থাকে। ইফা, কি কপাল তোর, একটা নিজস্ব ঘরও নেই। আহা, তুই চাইলে এই ঘরটা তোর জন্য পার্মানেন্ট করে নিতে পারিস। নিজ মনে দুঃখ বিলাপ করছিল ইফা। হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসতে সে চমকে পিছে তাকায়। আকাশ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ইফা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ পুনরায় বলে, এসব এখান থেকে না নিয়ে তুই চাইলে এই ঘরে পার্মানেন্ট থাকতে পারিস। আকাশের কথাটা শুনে ইফা মনে মনে খুশি হলো। তার রুম তার থাকবে। মনে মনে খুশি হয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কোথায় থাকবেন তাহলে? কেন, আমার ঘরে থাকবো। কিন্তু আপনার ঘরই তো এটা। হ্যাঁ। হ্যাঁ মানে? আপনি আর আমি কি একসাথে থাকবো নাকি? অসুবিধা হবে না আমার। কেন, তোর অসুবিধা হবে? কথাটা বলে আকাশ ইফার দিকে তাকিয়ে দুষ্টু হাসে। ইফার আগে দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে তাকায়। ইফার দিকে ঝুঁকে আকাশ কণ্ঠ খাদে নিয়ে বলে, সুন্দরী একটা মেয়ে আমার সাথে থাকলে আমার বেশ ভালো লাগবে। এবার তুই রাজি হলেই হবে। কথাটা বলে আকাশ গাঢ় দৃষ্টিতে তাকায় ইফার দিকে। ইফা লজ্জায় অস্বস্তিতে আকাশের বুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রাগে তার মুখশ্রী রক্তিম হলো। বিদেশে থেকেছে দেখে এত অসভ্য ব্যবহার। ইফা ওর ব্যাগ নিয়ে আকাশের পাশ কেটে চলে যায়। পণ করে নিল এই রুমে আসে ভুলেও আসবেন। এই অসভ্য লোকটার সামনে তো একদমই না। ইয়াশ আজ তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে চলে এসেছে। বাড়ি থেকে বের হবার সময় আরো একবার মিথিলার সামনাসামনি হয়েছিল সে। মিথিলা তাকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। ইয়াশ মিথিলার পরিবর্তন আজকে ভালো করে লক্ষ্য করলো। যদিও এসবে তার কিছু যায় আসে না, তবুও তাকে মিথিলার পরিবর্তন একটু হলেও ভাবাচ্ছে। থমথমে মুখে ক্যাম্পাসে রাব্বি নিশানের সাথে বসেছিল। নিশান আর রাব্বি বকবক করে চলেছে অনর্গল, কিন্তু ইয়াশ নিশ্চুপ। নিশান এক পর্যায়ে ইয়াশের পিঠে হালকা চাপড় মেরে বলে, কোন মাইয়া শেখা দিল আমাকে সুন্দর বন্ধুডারে, মুখটা এমন বানাইছস কেন? মনে হইতাছে বউ দৈরা তোরে বেদারাম পিটাইছে। তোমার থেকে মিথিলা বেটার, কথা বলে সুন্দর করে। এতই যখন মিথিলাকে তোকে পছন্দ, তাহলে তোরে ওরা নিয়ে যা, আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ইয়াশের কড়া কণ্ঠ শুনে দুজন চুপ মেরে যায়। কিছুক্ষণ নীরব থেকে নিশান আফসোস নিয়ে বলল, কি আর করার বল, এই মাইয়াগুলিও না যার কাছে পাত্তা না পায় তাদের পিছনে পড়ে থাকে। এই আমাদের মতো প্রেমিক পুরুষদের তাদের পছন্দ হয় না। গম্ভীর রকচটা রসকসহীন এইসব পুরুষদের পিছনে ঘুরে তারা। তোর বোনও সেরকম, তোর মতো আবালের প্রেমে পড়েছে। বেচারি ছোট তো বুঝতে পারে নাই। কি নিয়ে কথা বলছিস তোরা? তমা ইয়াশের পাশে এসে বসতে বসতে বলে। নিশান তমার দিকে দৃষ্টি দিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, ইয়াসের ভবিষ্যৎ বউকে নিয়ে কথা বলছিলাম রে, তুই কিন্তু আবার তোর কথা ভাবিস না, আমরা মিথিলার কথা বলছি।
নিশানের শেষোক্ত কথায় তমা রেগে গেলেও তা সংবরণ করে ইয়াসের পানে তাকায়। ইয়াস তখনও নিশ্চুপ বসেছিল। তমা রাগী ভাব নিয়ে বলল, মিথিলা আবার কিছু করেছে নাকি? এরকম ভাবে বসে আছিস কেন? দেখ ইয়াস, তোকে কতদিন বলছে মেয়েটাকে একটা শিক্ষা দে, তাহলে তোর পিছু ছেড়ে দিবে। তুই তো শুনিস না। আর মেয়েটাও কি রে, এত বেহায়া কেন? নির্লজ্জ কোথাকার একটা। স্টপ তমা, না জেনে শুনে কথা বলবি না। মিথিলা আমার সাথে কিছুই করেনি, বরং গত 2 দিন যাবত ও আমাকে ইগনোর করে যাচ্ছে। ইয়াসের গম্ভীর গলার আওয়াজ শুনে তমা কিছুক্ষণ নিশ্চুপ থাকে। অবশ্য ইয়াসের কথাগুলো শুনে সে খুশিই হয়। মিথিলা ইয়াসের পিছু ছাড়লে ওরই লাভ। দেখ, নতুন কাউকে পেয়েছে হয়তো, তাই তোর পিছু করা ছেড়ে দিয়েছে। এইসব মেয়েদের ভালো করে চিনি আমি, কদিন পরে দেখবি আরো চেঞ্জ হবে। একদম বাজে কথা বলবি না। মিথিলার নামে তো একদমই না। মিথিলা যথেষ্ট ভালো একটা মেয়ে, সবাইকে নিজের মতো ভাবতে যাবে না। রাজবাড়ি গলায় চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে কথাগুলো বলে উঠে দাঁড়ালো ইয়াস। তমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে সে সেখান থেকে চলে গেল। তমার আগে ফুঁসতে থাকে সেখানে। সামান্য একটা মেয়ের জন্য ইয়াস ওকে অপমান করলো। ইয়াস যেতেই নিশান তমাকে উদ্দেশ্য করে বলে, ইয়াসের কথা, সবাইকে নিজের মতো ভাবতে যাবে না। আর তমা, তুই বরং ইয়াসের পিছু করা ছেড়ে দে। তোর তো আরো কত সুন্দর হ্যান্ডসাম বড়লোকি বয়ফ্রেন্ড আছে। ওদের দেখে ইয়াসের পিছু এভাবে পড়ে আছিস কেন বলতো? লাভ হবে না। ইয়াস শুধু মিথিলার হবে দেখিস। আমি নিশান বলছি, দরকার পড়লে আমি নিজে এক করে দিব মিথিলা ইয়াসকে, যেভাবে হোক। কথাগুলো বলে নিশান আর রাব্বি স্থান ত্যাগ করলো। তমা ওখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকলো। অদ্ভুত এক জিদ তার মাথায় চেপেছে, ইয়াসকে পাওয়ার জিদ। ছোটবেলা থেকে যা চেয়ে এসেছে পেয়েছে, বলতে গেলে চাওয়ার আগে বাবা তার সামনে এনে হাজির করেছে। এই ইয়াসকেও সে পেয়ে তবে ক্ষান্ত হবে। মাঝে কেটে গেছে 2 দিন। মঙ্গলবার আজকে, কালকের পরদিন গায়ে হলুদ। বাড়িতে কম বেশি মেহমান আসা শুরু করেছে। মিনহাজ হকরা 3 ভাই বোন নেই, তাদের বাড়ির আত্মীয় স্বজন কম। তিতলি হকেরা 2 বোন, রুকমা হকেরা 2 ভাই 1 বোন, আনোয়ারা হক 1 ভাই 1 বোন। বাড়ির বড় মেয়ের বিয়ে, তার সাথে এটাই প্রথম বিয়ে। আয়োজন করা হয়েছে বিশাল। মিনহাজ হক কাউকে বাদ রাখেননি নেমন্তন্ন করতে। বসার ঘরের সব বিচ্ছু বাহিনী মিলে গায়ে হলুদে কে কি করবে, কি গানে নাচবে, সেসব নিয়ে আলোচনায় বসেছিল। আকাশ আর ইয়াসকেও জোর করে বসিয়ে রেখেছে মিহু ওদের মাঝে। দুজনের কেউই এসব ঝামেলায় থাকতে চায়নি। মিহুর কথায় থাকতে রাজি হয়েছে। সবার আলাপের মাঝে মিহু আকাশের দিকে তাকিয়ে বলে, তুই কিন্তু কালকে আমার গায়ে হলুদে নাচবি। সবাই মিহুর দিকে তাকায়। আকাশ মিহুর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আমাকে বলছো? হ্যাঁ, তুই নাচবি। নাচ আর আমি দুটো আলাদা মেরুর। কেন, তুই তো স্কুলের অনুষ্ঠানে নাচতি। সেই ছোটবেলায় ক্লাস 7-এ থাকতে একবার নেচেছিলাম, তাও বন্ধুদের জোর জবরদস্তিতে। ওটাই প্রথম, ওটাই শেষ। আর সেদিন কি ঘটেছিল সবটা তো জানোই। আমি এসবের নাচের মধ্যে নাই মিহু পাই। ছেড়ে দে মিহু, পরে দেখা যাবে। ও নাচের জন্য স্টেজে উঠলে স্টেজে ওর আগে নাচা শুরু করছে। ইয়াসের কথায় মিহু ফিক করে হেসে দেয়। আকাশ অসহায় ফেসে তাকায় ইয়াসের দিকে। মিহুর দিকে তাকিয়ে বলল, হেসো না এভাবে। মিহু হাসি থামাতেই সবাই ওকে ঘিরে ধরে কি হয়েছিল জানার জন্যে। মিহু আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নাড়িয়ে না করে। মিথিলা এটা দেখে চোখ ছোট ছোট করে বলল, মিহুপু, তুমি বলো তো, এই ভাইয়ার কথা শোনো না। আকাশ ভাইয়া সেদিন কেমন নাচ দিয়েছিল বলো তো? নিশ্চয়ই ফার্স্ট হয়েছিল। দেখতে হবে না কার ভাই। মিহু দাঁত কেলিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ অসহায় চোখে তাকিয়ে থাকে মিহুর দিকে। হয়তো মিহুকে বলতে না করছে। মিহু সেদিকে পাত্তা দিল না। বিচ্ছু ও বাহিনীর দিকে ঘুরলো, বলতে লাগলো, আর বোনের বিয়েতে নাচবি না? বেচারাকে লুঙ্গি ডান্স গানে নাচতে বলা হয়েছিল। ভাইটা যদিও নাচতে চায়নি, তার বন্ধুরা জোর করে এই গানেই নাচিয়েছে। তো অনুষ্ঠানের আগের দিন তো বাড়িতে সেরকম প্র্যাকটিস করলো আমার ভাইটা। আমি তো ভাবছিলাম ফার্স্ট প্রাইজ আমার ভাই আনবে, আনলো ফার্স্ট প্রাইজ। কিন্তু 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 কিন্তুটা কি বল তো? আমার ভাইয়ের নামে অ্যানাউন্স করা হলো। ও সুন্দর করে লুঙ্গি টুঙ্গি পরে তো রেডি নাচার জন্য। সাউন্ড বক্সে গানও বাজানো হলো। সে স্টেজের কাছে গেল, স্টেজ দিয়ে উঠলো। 2 পা 3 পা ফেলেছে, তখনই বেচারার লুঙ্গি স্টেজের উপর খুলে পড়ে যায়। কি? সবাই বিষয় নিয়ে একসঙ্গে উচ্চস্বরে চিল্লিয়ে ওঠে। মিহু কান চেপে ধরে নিজের, সবাইকে চুপ করতে বলে। মিথিলা চোখ বড় বড় করে বলল, ভাইয়ার মান সম্মান তাহলে ক্লাস 7-এ থাকতে পান্তাবাদ হয়ে গেছে? হয়নি তখনও। বেচারা বুদ্ধি করে একটা হাঁটু অব্দি প্যান্ট পরেছিল নিচে। সবাই স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু পরক্ষণে বসার ঘর জুড়ে হাসির রোল পড়ে।
সবাই হেসে কুটি কুটি এক একজন তো এক একজনের উপর হাসতে হাসতে ঢলে পড়ছে। আকাশ অসহায় দৃষ্টিতে সবার হাসি দেখে যাচ্ছিল, তখন দৃষ্টি পড়ে যায় ইফার দিকে। মেয়েটা হাসতে হাসতে মিথিলার উপর পড়ছে। আকাশ মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নজরের এদিক সেদিক হচ্ছে না। ইফা সেদিকে দৃষ্টি খেয়াল না করলেও খেয়াল করলো অন্য দুজোড়া চোখ। আকাশের দৃষ্টি ইফাতে, দুজোড়া চোখের দৃষ্টি আকাশে। হাসতে হাসতে এক একজনের অবস্থা নাজেহাল। কোন রকম সবাই হাসি চাপে স্থির হয়ে বসেছে। আকাশ সবার দিকে একবার তাকিয়ে বলল, তোমাদের হাসি শেষ হলে বলো, আমি একটা কথা বলতে চাচ্ছি। মিহু মজা করে বলল, বল কি বলবি? নাচবি নাকি? হ্যাঁ, নাচবো আমি, তবে একটা কন্ডিশন আছে, আমার পার্টনার লাগবে। কথাটা বলে আকাশ ইফার দিকে তাকায়। আকাশকে নিজের দিকে তাকাতে দেখে ইফা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। এমনিতে সেদিনের পর থেকে ইফা আর আকাশের সামনে বেশি যায় না। নিজের যাবতীয় সব জিনিসপত্র সে আকাশে রুম থেকে নিয়ে এসেছে। এই ছেলে দেখতে সুন্দর হলে কি হবে, প্রচুর অসভ্য, এখন পার্টনার খুঁজছে। সব মেয়েদের সাথে নাচ করার ধান্দা। ইফা নিজ মনে বকবক করতে লাগলো, পার্টনার কোথায় পাবো এখন? মিহু কথাটা বলা শেষ করতে ইফা মুখ বাঁকিয়ে বলল, কেন আপু, বিয়ে বাড়িতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তুই হয়ে যা তাহলে। আমি? ইফা বিস্ময় সহিত চোখ বড় বড় করে তাকালো। ইফার এমন রিয়াকশন দেওয়া দেখে মিথিলা ভেবাচাকা খেয়ে বলে, এমন ভাব করলি যেন তোকে কোনো অসাধ্য সাধন করতে বলেছি, আর তুই এমনিতেই ভালো নাচ পারিস। আমি পারবো না এসব। তাহলে আমিও নাচবো না। কেন, মেয়ের কি অভাব পড়েছে নাকি? আপনারা তো নাচার শখ, বিয়ে বাড়িতে অনেক মেয়ে আছে, তাদের নিয়ে নাচুন। তাদের সাথে নাচলে প্রেম হওয়ার চান্স আছে, তোর সাথে নাচলে তা হওয়ার চান্স নেই, বুঝলি? আর আমি এসব প্রেম নামক বস্তুর সাথে জড়াতে চাই না, তাই তোকেই আমার পার্টনার হতে হবে। আকাশের এসব ফালতু যুক্তি ইফার একটুও পছন্দ হলো না। নাচলে কি প্রেম হয়ে যাবে নাকি? আজব, যত সব আজগুবি কথাবার্তা বলতে পারে। এদিকে সবাই ইফাকে জেকে ধরেছে, বারবার নাচার জন্য রাজি হয়ে যেতে বলছে। ইফা চাইলেও সবার মুখের সামনে না করতে পারছে না, আবার রাজিও হতে পারছে না। কি একটা ঝামেলায় ফাঁসছে, বিরক্তিকর। হঠাৎ কলিং বেল বেজে উঠতে সবাই ইফাকে ছেড়ে শান্ত হয়ে যায়। ইফা স্বস্তির শ্বাস ফেলে, কলিং বেলের জন্য বেঁচে গেল। পুনরায় আবার কলিং বেল বাজতে মিহু মিথিলাকে উদ্দেশ্য করে বলে, সবাই কাজে ব্যস্ত হয়তো, মিথু যা খুলে দিয়ে আয়। মিথিলা উঠে দরজার দিকে অগ্রসর হয়। দরজা খুলতেই সামনে বেশ কয়েকটি অপরিচিত মুখ দেখতে পায়। মিথিলা ভ্রুযুগল কিঞ্চিত পরিমাণ কুঁচকে সামনের লোকগুলোকে দেখতে থাকে। সে চেনার চেষ্টা করছে লোকগুলো কারা, আগে কি কোনোদিনও দেখেছে। মস্তিষ্ক জানান দিল দেখেনি। কার আত্মীয়রা? মিথিলাকে খাম্বার মতো সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াশ এগিয়ে আসতে আসতে বলে, কে এসেছে? আর বাড়িতে ঢুকতে না দিয়ে এভাবে খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? সামনে কর্থব। ইয়াশ গিয়ে মিথিলার পাশে দাঁড়াতে সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক একটা লোক এসে ইয়াশকে আলিঙ্গন করে, ভালো মন্দ কথা জিজ্ঞাসা করে। সেই ইয়াশকে ছাড়তে একটা হ্যাংলা পাতলা ছেলে এসে ইয়াশের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইয়াশ টাল সামলাতে না পেরে একটু পিছিয়ে যায়। তখন পিছন থেকে মেলি একটা মিষ্টি স্বর ভেসে আসে। মিথিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। মেয়েটা এসে ইয়াশকে জড়িয়ে ধরে রাখা ছেলেটার পিঠে কয়েকটা পরপর চাপড় মারে। ছেলেটা ইয়াশকে ছেড়ে দেয়। আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকে। মিথিলাও ভ্রুদয় কুচকে ভিতরে আসে, গুটি গুটি পায়। কয়েক পা যেতেই ঘুরে তাকায় পিছনে ইয়াশ, আর ইয়াশের পাশে মেয়েটা এখনো সদর দরজার সামনে দাঁড়িয়ে হেসে হেসে কি জানি জিজ্ঞাসা করছে। মিথিলার চোখ গিয়ে আটকায় মেয়েটার হাতের দিকে। মেয়েটা বাম হাতে ইয়াশের বাহু ধরে আছে। ইয়াশও ওকে কিছু বলছে না, অথচ ওখানে মিথিলা থাকলে হয়তো এতক্ষণে ওকে জ্যান্ত পুঁতে ফেলার হুমকি দেওয়া হতো। হঠাৎ মিথিলার বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু হারানোর তীব্র যন্ত্রণা অনুভব হয়, গলাটা শুকিয়ে আসে। অনুভূতিরা দলা পাকিয়ে বের হতে চায়, নেত্রদ্বয় ঝাপসা হয়। ঝড় আসার পূর্বে প্রকৃতি যেমন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়, কিশোরী মনও নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্য কাউকে দেখে কালো আধারে ঢেকে গেছে। ঝড় হচ্ছে মনের গহীনে, বর্ষণ এখনো হয়নি। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কিশোরী নিজেকে। তাকে শক্ত হতে হবে, সহ্য করতে হবে, কিন্তু মন কি মানে? সে যতই শক্ত হতে চায় না কেন, ভালোবাসার মানুষটার পাশে কেউই অন্য কাউকে সহ্য করতে পারে না। মিথিলাও পারছে না। তবে তাকে শক্ত হতে হবে, নিজেকে এত সস্তা বানাবে না ও। ভালোবেসে সে নিজেকে আর বেহায়া বানাবে না। ঘরের দরজা আটকে বসেছিল, তখন বাইরে থেকে মিহুর ডাক পড়ে, মিথু দরজাটা খোল, খাওয়ার জন্য ডাকছে। মিথিলা উঠে নিজেকে শান্ত করে দরজা খুলে দেয়। দরজা খুলতে মিহু মিথিলার দিকে নজর বুলিয়ে বলে, দরজা বন্ধ করে কি করছিলে একা একা? মাথা ধরেছিল তাই একটু একা ছিলাম। মিহু মিথিলার দিকে আরেকবার নজর বুলিয়ে খেতে আসতে বলে চলে যায়। মিহু যেতে মিথিলার ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নির্গত হয়। সেও গুটি গুটি পায়ে হেঁটে নিচে যায়। তখন ইয়াশের দুই মামা এসেছিল। দুই মামার মধ্যে বড় মামার এক ছেলে এক মেয়ে, নাবিল আর নীলা। ছোট মামার এক মেয়ে, নাম রায়না। তখন ইয়াশের হাত ধরে রাখা মেয়েটা ছিল ইয়াশের বড় মামার মেয়ে নীলা।
রুকমাহক ভাইদের এত বছর পর দেখে খাতির যত্নে ব্যস্ত। খাবার টেবিল জুড়ে ইয়াসের মামার পরিবার আর আনোয়ারা হকের ভাই বসেছে। 3 ভাই বাড়িতে নেই, তাদের আসতে অর্ধরাত্রি হবে। ইয়াস আর আকাশকে ইয়াসের মামা তাদের সাথে বসিয়েছে। বাড়ির 3 যা তাদের আপ্যায়ন করতে ব্যস্ত। মিথিলা নিচে নেমে এসে এসব দেখে বসার ঘরে গিয়ে বসে থাকে। খাওয়া দাওয়া শেষ হতে ইয়াসের মামারা আর ইয়াসরা উঠে পড়ে। মিথিলাদের পালা আসতেই ওরা টেবিল জুড়ে বসে। মিথিলাদের সাথে নীতিও এসে যোগ দেয়। মিথিলা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলা নামের মেয়েটার দিকে। মেয়েটা মাত্রাতিরিক্ত ফর্সা চেহারা, গোলগাল, এক দেখাতে যে কেউই পছন্দ করবে, কিন্তু মিথিলার একদমই পছন্দ হলো না। সে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করলো। সবার খাওয়ার পর্ব চুকতেই বসার ঘরে বসলো সবাই খোশ গল্প করার জন্য। কতদিন পর আত্মীয় স্বজন এক হয়েছে, আবার কবে হবে জানা নেই। বাড়ির মহিলারা গোল করে বসে গল্প করছে এক সাইডে, অন্য সাইডে ছোটরা একসাথে বসেছে। এবার আর তাদের মাঝে ইয়াস আর আকাশ নেই। তবে ইফাকে নাচের জন্য রাজি করাতে কেউ ছাড়েনি। ইফা ভেবেছিল নাচের পর্ব ওখানেই চুকে গেছে, কিন্তু না, সবাই ওকে জেকে ধরেছে। অবশেষে মিহুর ইমোশনাল কথা শুনে ইফা নাচতে রাজি হয়েছে। সেই সাথে বিচ্ছু বাহিনীর নীলা আর রায়নার সাথে পরিচিত হয়ে নিল। নীলা আর রায়না হলুদ অনুষ্ঠানে নাচ করবে তারা জানিয়ে দিল। তারা দুজন নাকি বাড়িতে নাচ প্র্যাকটিস করেছে। বাড়ির বাইরে দিয়ে ঝিলিক বাতি লাগানো হয়েছে। বাইরে থেকে বিয়ে বাড়ি ভাব একটা। ছাদের উপর গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে। বাড়িতে মেহমানে গাদাগাদি, তার উপর ছাদের উপর স্টেজ সাজানো হয়েছে। বড়রা নিচে থাকলেও বিচ্ছু বাহিনীর ভিড়ে পা ফেলানো কষ্টসাধ্য হয়ে উঠেছে ছাদের উপর। বড়রা আসলে তো ঘাপটি মেরে এক জায়গায় থাকতে হবে। মিথিলা এক কোণে চেয়ার পেতে বসেছিল, তার বিরক্ত লাগছে হই হুল্লোড়। তার উপর শাড়ি পরায় গরমে অবস্থা খারাপ, তাই একা একা বসেছিল এক কোণে। এই যে মিস, একা একা বসে কি করছেন? পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসতে মিথিলা ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকায়। তুষার দাঁড়িয়ে আছে পিছনে, ঠোঁটে মুচকি হাসি বিরাজমান, পরনে মেরুন রঙের পাঞ্জাবি। ছেলেরা সবাই মেরুন রঙের পাঞ্জাবি পরেছে। আপনি চাইলে আপনার সঙ্গ দিতে পারি। নো নিড, একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি। মিথিলার গম্ভীর কণ্ঠ। তুষার মিথিলার কথা পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে মিথিলার পাশে বসে পড়ল। তুষারের এমন ব্যবহারে মিথিলার হৃদয় কিঞ্চিত পরিমাণ কুঁচকে যায়। তির্যক দৃষ্টি নিক্ষেপ করে সে তুষারের পানে তাকিয়ে থাকে। তুমি আমার থেকে বয়সে ছোট হবে, তোমাকে তুমি করে বলতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? না। মিথিলার কাটকাট জবাব। তুষার হাসলো। মেয়েটার পার্সোনালিটি তার ভালো লাগছে। সে হেসে বলল, আচ্ছা, আপনিটাই সুন্দর, আপনিটাতেই অদ্ভুত রকমের শান্তি আছে। মিথিলা চুপচাপ বসে রইল। কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজনাই। নীরবতা ভেঙে তুষার বলল, আপনাকে আমার ভালো লাগে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা তুষারের পানে তাকালো, তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া করলো না, যেন সে এমন কোনো কথাই আশা করেছিল। তুষার মিথিলার দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো, দেখুন, আমি আবার সোজা সাপটা মানুষ, যখন যেটা ভালো লাগে করে ফেলি। নিজের পছন্দগুলোকেই আমি আগে প্রাধান্য দিই। নিজের ভালো লাগার কথাগুলো আমি চেপে যেতে চাই না, তাই বলে দিলাম। একটা চান্স নিলাম বলতে পারেন। ভালো লাগতেই পারে, পছন্দ হতেই পারে, তবে আপনি ভুল জিনিস পছন্দ করে ফেলেছেন। পাওয়ার চান্স একেবারেই নেই। মিথিলার স্বাভাবিক জবাব। তুষার হেসে বলল, কেন? আমার পছন্দের জিনিসটা অন্য কেউ আগেই পছন্দ করে নিজের করে রেখেছে নাকি? তবে আমি দেরি করে ফেললাম বুঝি? তুষার প্রশ্নটা করে মিথিলার দিকে তাকালো। মিথিলার নির্বাক চাহনিতে তাকিয়েছিল তুষারের দিকে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তখন সামনে থেকে ইয়াসের কণ্ঠ ভেসে আসে। দুজন তাকায় সেদিকে। এখানে কি করছিস তুই? ওদিকে আকাশ তোকে ডাকছে, কিসের জন্য জানি। না হওয়া প্রেয়সীর সাথে একটু খোঁজ গল্প করছিলাম। মানে? কিছু না, তোর গবেট মাথায় ঢুকবে না এসব। আকাশ কোথায় আছে সেটা বল। স্টেজের কাছে আছে, যা। তুষার উঠে চলে যেতে ইয়াস মিথিলার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে বলেছিলাম তুষার থেকে দূরে থাকবি। এই কথাটা আমাকে না বলে তোমার বন্ধুকে বলে ভালো হবে। আমি না, বরং তোমার বন্ধুই আমার সাথে আগ বাড়িয়ে কথা বলতে এসেছিল। ও কথা বলতে আসলেও তুই বলবি না। সরি, আমি কারো মুখের উপর না করতে পারি না। না, তুমি করতে পারো, তুমি বরং তোমার বন্ধুকে না করে দিও। কথাটা বলে মিথিলা মৃদু হাসে। হাসিতে তাচ্ছিল্য স্পষ্ট। মিথিলা যে ইয়াসকে খোঁচা মেরে কথাটা বলেছে ইয়াসের বুঝতে বাকি নেই। ও মিথিলার দিকে চড়া দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো গলায় বলল, তোকে লাস্ট টাইম বলছি মিথিলা, আমার বন্ধুর দিকে নজর দিবি না, তাহলে বড় বাবাকে আমি কে কি বলতে পারি। ইউ নো ভেরি ওয়েল। চিঠিটা আমি তোমায় দিয়েছি, ভালো আমি তোমাকে বাসি, এইসব বলার সাহস তো নেই বিন্দুমাত্র। বানোয়াট কথা বলবে, তাও এত ভাব, লজ্জা লাগা উচিত ভাইয়া। কথাটা বলেই মিথিলা চেয়ার ছেড়ে উঠে অন্যদিকে চলে যায়।
তার ইয়াসের সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এদিকে ইয়াস অপমানিত হয়ে মিথিলার যাওয়ার পানে রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটার সাহস বড় বেড়েছে, আজকাল ওকে অপমান করছে, খোঁচা মেরে কথা বলছে। বাড়ির বড়রা সবাই মিথিলাকে হলুদ লাগিয়ে নিচে চলে গেছে। বিয়ে বাড়ি এই সবার প্রচুর কাজ, চাইলেও থাকতে পারবে না তারা। বিচ্ছু বাহিনী সবার হলুদ লাগানো শেষ হতে সবাই নাচের জন্য প্রস্তুত হয়। ইয়াসের বড় মামার ছেলে নাবিল স্টেজে উঠে মাইক নিয়ে বলতে শুরু করে, হ্যালো হ্যালো, সবাই বলো হ্যালো, না 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 বলো টেলো, নাচবে আমার বোন নেলো। নাবিলের এসব আবল তাবল কথা শুনে সবাই হেসে কুটি কুটি হচ্ছে। নীলা স্টেজে উঠে নাবিলের থেকে মাইক নিয়ে রাগী স্বরে বলে, রাখ তুই, ন্যারো কি? হ্যাঁ ন্যারো কি গরু? সুন্দর করে বলতে পারিস না? আমার বড়টা বাজিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ। নাবিল নীলার থেকে মাইক নিয়ে আবারও বলতে লাগলো, অ্যাটেনশন প্লিজ গাইজ, তো এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসবে আমার একমাত্র পেতনি বোন নীলা। সো ফ্রেন্ডস, ইউ অল ওয়েলকাম উইথ ক্লাব। নীলা ততক্ষণে স্টেজ ছেড়ে নেমে পড়েছে। নাবিল মাইকে কথাটা বলতে সবাই হাতে তালি দেয়। নীলা স্টেজে উঠে সাউন্ড বক্সে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গান বাজছে। নীলা গানের তালে তালে নেচে যাচ্ছে। সবাই অবাক চাহনিতে নীলা নৃত্য দেখছে। মেয়েটার প্রতিটা স্টেপই নিখুঁত, যেন সে নাচে খুবই পারদর্শী। মিথিলাও নাচ দেখছিল। হঠাৎ ওর কিছু মাথায় আসতে ইয়াসের দিকে তাকায়। ইয়াসও সবার মতোই নীলার নাচ দেখছিল। হুট করে মিথিলার রাগ হয়, স্টেজের দিকে ফিরে তাকায়। তার হঠাৎ মনে হলো গানটা যেন শেষ হচ্ছে না, সে কখন থেকে বেজে চলেছে। মিথিলা ইয়াসের দিকে একবার তাকিয়ে নীলার দিকে তাকায়, স্থির হয়ে দাঁতে দাঁত চেপে বসে থাকে। নীলার নাচ শেষ হতে সবাই জোরে জোরে হাতে তালি দিতে থাকে। নীলা হেসে স্টেজ থেকে নেমে পড়ে। এটা দেখে মিথিলার যেন রাগ আরো তরতর করে বেড়ে যায়। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার দিকে। নীলা নামতে রায়ানকে ডাকা হয় স্টেজে। সাউন্ড বক্সে কালা চশমা গান বেজে ওঠে। রায়না কালো চশমা পরে ভাব নিয়ে এন্ট্রি নেয়। বেচারি নাচা শুরু করতে সবার মুখটা চুপসে যায়। মেয়ে নাচছে কম, লাফাচ্ছে বেশি। রায়নার নাচ শেষ হতে সবাই হাতে তালি দেয়, তবে তালির শব্দটা এবার খুব আস্তে হয়। রায়নার মনটা একটুখানি করে নেমে যায় স্টেজ থেকে। তার ধারণা সে ভালো নাচতে পারেনি। একে একে আরো দুজনের নাচ শেষ হতে পালা আসে আকাশ আর ইফার। নাবিল আকাশ আর ইফার নাম অ্যানাউন্স করতে সবাই হাতে তালি দেয়, কিন্তু পরপর ইয়াস, মিথিলা, নীলা, তুষার, নাবিল আর রায়নার নাম অ্যানাউন্স করতে ওদের চোখ বড় হয়ে যায়। নাচার কথা ছিল আকাশ আর ইফার, সেখানে নিজেদের নাম শুনে তারা সবাই বিস্মিত, অবাক, হতবাক। মিহু তো খুশি হয়ে জোরে জোরে হাততালি দিতে থাকে। মিহু উঠে সবাইকে ঠেলে স্টেজে পাঠিয়ে দেয়। এদিকে সবাই স্টেজে উঠে বোকার মতো দাঁড়িয়ে থাকে। তাদের না আছে প্র্যাকটিস আর না আছে পার্টনার ঠিক করে রাখা। হুট করে ছাদের সব লাইট বন্ধ হয়ে যায়। আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলে, যে যার পার্টনারকে খুঁজে নাও জলদি। সবাই তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। এই অন্ধকারে কিভাবে পার্টনার খুঁজবে? তবুও অন্ধকারে যে যাকে পায় তাকে পার্টনার হিসেবে বেছে নিয়ে নেয়। হঠাৎ লাইট জ্বলে ওঠে। সাউন্ড বক্সে একটা রোমান্টিক গান বাজে। ইফা, আকাশ এক জুটি, নাবিলের সাথে রায়না, ইয়াসের সাথে নীলা আর মিথিলার সাথে তুষার পড়েছে। সবাই এ গানে তালে তালে নাচছিল। আকাশ এক পর্যায়ে ইফার কোমরে হাত রাখতে ইফা লাফ দিয়ে উঠে দূরে সরে যেতে নেয়। আকাশ ইফাকে টেনে নিজের কাছে আনে। ইফা রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলে, এই ছাড়ুন বলছি, আমি নাচবো না। অসভ্য অভদ্র লোক কোথাকার, আপনি আমার কোমরে হাত দিচ্ছেন কেন? আকাশ ব্যথিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা নাচের একটা স্টেপ। কই, প্র্যাকটিস করার সময় তো ছিল না। ইফার কাটকাট জবাব। আকাশ চোখ ছোট ছোট করে বলে, তুই প্র্যাকটিস করলি কখন? ইফা এ পর্যায়ে চুপ মেরে যায়। বলবেই বাকি, সে তো সত্যিই প্র্যাকটিস করেনি। কথা না বলে আকাশের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। আকাশ মুচকি হেসে মাথা নাড়ায়। ইফা নাচতে নাচতে আকাশকে খেয়াল করে, তাও একদম খুঁটিয়ে খুঁটিয়ে। ঘামার কারণে চুলগুলো অগোছালো হয়ে কপাল ছুঁয়েছে। জোড়া ভ্রু ছেলেটার, যা বরাবরই ইফার খুব পছন্দের। গালে হালকা চাপদারি, পাতলা হালকা গোলাপি ঠোঁট জোড়া, যেটা এই মুহূর্তে দুষ্টু হাসি বিরাজ করছে। ইফা সরু দৃষ্টিতে তা খেয়াল করলো। নাকের কাছটা একটা ছোট্ট তিল, যেটা ইফার পছন্দ হলো না। ও ক্রুদ্ধ দৃষ্টিতে সেদিকে তাকে বিরক্তি প্রকাশ করলো। ইফার মনে হলো তিলটা নাকের কাছে না থেকে আরেকটু নিচে হলে হয়তো ছেলেটাকে একটু বেশি সুন্দর লাগতো। তোর চাহনি আমার বরাবরই সন্দেহের মনে হয়। তোর উপর এখন যেভাবে তাকিয়ে আছিস, প্রেমে যে পড়েছিস আমি 100% শিওর। কি কপাল আমার, দেখ, প্রেম নামক জিনিসে জড়াবো না বলে তোকে পার্টনার বানালাম, সেখানে তুই আমার প্রেমে ডুবে যাচ্ছিস। প্রচন্ড আফসোস নিয়ে আকাশ কথাটা বলে উঠল। ইফা তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিল। লজ্জায়, দুঃখে, অস্বস্তিতে তার কাঁদতে ইচ্ছা করছে। সত্যি তো ও ভাবে তাকিয়েছিল কেন? তবে তোর মতো সুন্দরী মেয়ে আমার প্রেমে পড়লে সমস্যা নেই। তোর মতো সুন্দরী মেয়ের জন্য প্রেম নামক জিনিসে আমি জড়াতেই পারি। যদিও আমি প্রেমে এত বিশ্বাসী না, তবে তোর জন্য বিশ্বাসী হলাম।
কথাটা বলে আকাশ একটা চোখ টিপ দেয়। ইফা সেটা দেখে চোখ বড় বড় করে আওড়ায়। অসভ্য। আকাশ হাসে। সে পুনরায় নাচে মনোযোগ দেয়। সে হয়তো আস্তে আস্তে তার জিনিসটা নিজের করে পাচ্ছে। এদিকে ইয়াশ নীলা নিচে যাচ্ছে দুজনের মতো। মাঝে মাঝে দুজন কিছু নিয়ে হাসাহাসি করছে। ওদিকে মিথিলা তুষারের সাথে নাচ করছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি এদিকে ইয়াশ আর নীলার দিকে। বর্তমানে তার কষ্টের থেকে রাগটাই বেশি হচ্ছে। মিথিলা প্রথিত দৃষ্টিতে তাকিয়েছিল দুজনের দিকে। সামনে থেকে তুষারের ব্যথাতুর আওয়াজ ভেসে আসতেও সামনে ফিরে তাকায়। ভুল করে সে তুষারের পায়ে পাড়া মেরেছে। মিথিলা সেটা দেখে দ্রুত পা সরিয়ে নিয়ে বলে, সরি আসলে দেখিনি। ইটস ওকে, বাট আপনি ওদের দিকে তাকিয়ে কি দেখছিলেন? তুষার প্রশ্নটা করে ভ্রু নাচায়। মিথিলা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। কি বলবেও বলার মতো কিছু খুঁজে পেল না, তাই চুপ থাকলো। দেখুন, আমি কিন্তু খারাপ না। আপনি একবার যখন বলেছেন আপনি অন্য কারো জিনিস, আমি তখনই কিন্তু আমার মনের সব আশা ভেঙে ফেলেছি। আর যাই হোক, এই তুষার অন্যের জিনিসে নজর দেয় না। কথাটুকু বলেই তুষার থামে কিছুক্ষণ, ফের বলে উঠে, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? কি? বন্ধু হবেন আমার, খুব ভালো বন্ধু, যার সাথে সব শেয়ার করা যায়। জানেন, এই শহরে ইয়াশ ব্যতীত আমার আর কোনো বন্ধু নেই। বন্ধুর বড্ড অভাব আমার। মিথিলা চুপ থাকে কিছুক্ষণ। মুচকি হেসে সে হাত বাড়িয়ে দেয়। তুষারের চোখ চকচক করে ওঠে। ও হাত বাড়িয়ে মিথিলার হাতের উপর রাখে, মৃদু হেসে বলে, ওকেই, তাহলে এখন থেকে তুমি আমার বন্ধু হলে। হ্যাঁ, খুব ভালো বন্ধু। তুষার জিভ কেটে বলে, সরি, তুমি বলে ফেললাম। মিথিলা হেসে দেয়। হাসতে হাসতে বলে, বলতে পারে না এখন। সত্যি তো? আবার কোনো সময় গম্ভীর কণ্ঠে বলবেন না তো? তুমি না আপনি বলুন। ওকে নিয়ে তুষারকে মজা করতে দেখে মিথিলা ভ্রুকুটি করে তাকায়। পরক্ষণে হেসে দিয়ে বলে, না, বলবো না। দুজন টুকিটাকি কথা বলতে থাকে হেসে হেসে। অদূরে নাচতে থাকা ইয়াসের দৃষ্টি হঠাৎ এই দুজনের দিকে পড়ে। তুষারের সাথে মিথিলাকে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে ভ্রুদয় কুচকে তাকিয়ে থাকে ওদের দিকে কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকলেও দুজনার হাসি যেন সরে না মুখ থেকে। ইয়াসের হঠাৎ রাগ লাগলো। রাগটা কার উপর হলো বুঝলো না সে। মিথিলার উপর, তুষারের উপর, নাকি নিজের উপর? মিথিলা আর তুষারের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে সে নীলাকে রেখে স্টেজ থেকে নেমে পড়ল। বিয়ে বাড়ি সবার ব্যস্ততা প্রচুর, যে যার যার মতো ব্যস্ত। কারো দিকে কারো তো নজর দেওয়ার সময় কই। মিথিলা আধা ঘন্টা ধরে বসার ঘরে বসে আছে কিছু একটা মুখে তোলার জন্য, কিন্তু কেউ তাকে একটাবারও খাওয়ার কথা জিজ্ঞাসা করছে না, আর না নিজে নিয়ে খেতে পাচ্ছে। রান্নাঘরে ঢোকার মতো ব্যবস্থা নেই। এদিকে বেলা 10টা গড়িয়ে গেছে। কাল রাতে জাগার ফলে এখনো বিচ্ছু বাহিনীর কেউই ঘুম থেকে ওঠেনি। সবাই মিহু আর মিথিলার ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে মিথিলার বেলা 8টা বাজতেই ঘুম তার চোখ থেকে হাওয়া হয়ে গেছে। প্রতিদিনের অভ্যাস তার, যত রাতি হোক ঘুমানোর 8টার আগে তার ঘুম ভাঙবেই। মিথিলা সোফা থেকে উঠে নিজের ঘরে যাওয়ার জন্য উদ্যত হলো। সবাইকে ঘুম থেকে উঠিয়ে তারপর সবাইকে নিয়ে খেতে আসবে। বসার ঘর হতে সিঁড়ির কাছে যেতে পিছন থেকে কেউ তার নাম ধরে সম্বোধন করে। মিথিলা ঘাট ঘুরিয়ে তাকিয়ে দেখলো রুকমাহক। রুকমাহক মিথিলার কাছে এগিয়ে এসে ব্যতিব্যস্ত গলায় বলল, আর সবাই কোথায়? সবাই ঘুমাচ্ছে মেজমা। সবাইকে উঠিয়ে তুই নিচে আয়, আমি তোর কাছে খাবার পাঠিয়ে দিচ্ছি। এখানে খাওয়ার মতো জায়গা পাবি না, ঘরেই খেতে হবে। আর আসার সময় সঙ্গে করে আরেকজনকে নিয়ে আসিস। ব্যস্ত গলায় কথাগুলো বলে রুকমাহক স্থান ত্যাগ করলেন। মিথিলা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। ঘরের অবস্থাও নাজেহাল। এক একজন এক এক দিকে পা মাথা দিয়ে শুয়ে আছে। মিথিলা সতর্কতার সহিত পা ফেলে ঘরের ভিতর ঢুকে প্রথমে ইফাকে ডেকে তুলল। ইফা ঘুম ঘুম কণ্ঠে মিথিলার দিকে তাকিয়ে বলল, আমার ঘুমের সাথে তোমার কিসের শত্রুতা মিথুপ্পু? সবসময় এভাবে ঘুম ভাঙিয়ে দাও। পাত্রপক্ষ এসে পড়েছে, বিয়ে পড়ানো শেষ। এবার তোরা না উঠলে মা মেজমা খুন্দি নিয়ে হাজির হবে। কি? ইফার গগন বিদারী চিৎকার শুনে যে যেখানে শুয়েছিল সেখান থেকে হুড়মুড় করে উঠে পড়ে। একে অপরের দিকে বিস্ফোরিত চোখে তাকে বুঝার চেষ্টা চালায় হয়েছেটা কি, কিন্তু কেউই অনুধাবন করতে পারল না হয়েছেটা কি। মিথিলার ছোট খালাতো বোন মিথিলার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আপু এরকম শব্দ হলো কিসের? মনে হলো আকাশের কোথাও বোমা ব্লাস্ট হলো, কিন্তু আমাদের কিছু হলো না কেন? চুপ কর মিথুপ্পু। তুমি কি বললে? মিহুয়াপুর বিয়ে পড়ানো শেষ আর তুমি এখনই সেটা বলছো? আমার এত এত করে রাখা প্ল্যান সব তুমি নষ্ট করে দিলে। ইফা কথাটা বলে নাকা কান্না জুড়ে দেয়। মিথিলা ইফার নাটক দেখে পাশ থেকে একটা বালিশ নিয়ে মাথার উপর বাড়ি দিয়ে বলে, নাটক না করে তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়ে নে। বেলা 11টা ছুলো ঘড়ির কাটা,
আর আপনাদের ওঠার নাম নেই। এরকম আর কতক্ষণ ঘুমালে পাত্রপক্ষ এসে সত্যিই বউ নিয়ে যাবে, তোরা টেরও পাবি না। সবাই উঠে যার যার মতো ফ্রেশ হতে চলে গেল। ইফা মুখ বাঁকিয়ে মিথিলার পাশ থেকে উঠে ফ্রেশ হতে যায়। সবাই উঠে যেতে মিথিলা বিছানা গোছাতে হাত দেয়। পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতে পিছন ফিরে তাকায়। নীলা দাঁড়িয়ে আছে পেছনে। মিথিলা নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু বলছিলে? হ্যাঁ, আসলে কালকে আমাদের ব্যাগটা তোমার মাই রেখেছিল, তুমি যদি একটু জিজ্ঞেস করে দিতে কোথায় রেখেছে। ওঠে। কথাটা শুনে মিথিলা ভ্রু কুঁচকে নেয়। তাদের ব্যাগ তিতলি হক কেন রাখতে যাবে? আশ্চর্য বিষয়। মিথিলা ভ্রু কুটির করে তাকিয়ে থাকে একই ভঙ্গিতে। মিথিলাকে নীরব দেখে নীলা পুনরায় বলল, চুপ করে আছো যে? দেখছো তো আমি কাজ করছি, তুমি একটু নিচে গিয়ে আম্মুর কাছে জিজ্ঞেস করে নাও। কথাটা বলে মিথিলা ঘুরে নিজের কাজে মন দেয়। নীলা বোকার মতো দাঁড়িয়ে থেকে মিথিলার কর্মকাণ্ড দেখে। মিথিলার প্রতি তার একটু রাগী হয়, তবে সেটাই পাত্তা না দিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। তিতলি হকের কাছে নিজের ব্যাগ দিয়ে ভুল করেছে মনে হচ্ছে। নিজে যে রুমে থাকবে সেই রুমে এনে রেখে দিলে ভালো হতো। নীলা আপন মনে বকবক করতে করতে সামনে হাঁটছিল। হঠাৎ পাশ কেটে যাওয়া কারোর সাথে ধাক্কা লাগতে চোখ খিচে বন্ধ করে নেয়। পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য হাত বাড়াতে কেউ তার হাতটা ধরে ফেলে। কিছুক্ষণ যেতে পিটপিট করে চোখ খুলে তাকায় নীলা। অপরিচিত মুখ দেখে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নেয়। অপরিচিত মুখশ্রীর অধিকারী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, ঠিক আছে আপনি? নীলা বিরক্ত হয়ে বলল, দেখে চলতে পারেন না? এভাবে ধাক্কাধাক্কি করে হাঁটছেন কেন? সরি, ধাক্কাটা আমি দেইনি, আর দোষটা কিন্তু শতভাগ আপনারই বেশি। আমার দোষ মানে? ধাক্কাটা আপনি দিয়ে বলছেন আমার দোষ? বাহ, দেখুন। কি দেখবো? হ্যাঁ, নিজে ধাক্কা দিয়ে অন্যের উপর দোষটা পাচ্ছেন, অদ্ভুত লোকজন। বিরক্ত মুখে কথাগুলো বলে নীলা চলে যায়। এদিকে তুষার নীলার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, অদ্ভুত, আমি নাকি এই মেয়ে? সকলে ফ্রেশ হয়ে মিথিলার রুমেই খাওয়া শেষ করে। সকাল গড়িয়ে ঘড়ির কাঁটা 3টা ছুতে সবাই একে একে রেডি হতে শুরু করে। মিহুকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসবে, আর বাকিরা নিজেদের মতোই সাজবে। অনেকজন হওয়ায় তারা আগেই সাজতে বসে পড়েছে। নীলার পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, মুখে ভারী মেকআপ। আয়নার সামনে বসে তখনও সাজছিল নীলা। মিথিলা বিছানার উপর বসে গালে হাত দিয়ে নীলাকে পরখ করছিল। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর মনে হলো তার কাছে। মেয়েটা যে আজ কত ছেলের ঘুম হারাম করবে কে জানে, কিন্তু তার চিন্তা একজনকে নিয়ে, তার ইয়াশ ভাই। তার ইয়াশ ভাইও কি এই রূপের জালে ফাঁসবে? তারও ওর রাতের ঘুম হারাম হবে? অবান্তর কিছু চিন্তা করতেই তার বুকের ভিতর মুচড়ে ওঠে। দীর্ঘ নিঃশ্বাস নির্গত হয় কয়েকটা। হয়তো তার ইয়াশ ভাইও এই রূপের জালেই আটকাবে। এভাবে বসে আছো কেন? রেডি হবে না? কণ্ঠ শুনে ইফার দিকে তাকায় মিথিলা। পরনে রানী গোলাপি রঙের একটা লেহেঙ্গা, মুখে কোনো সাজ নেই। এটা দেখে মিথিলা কপাল কুঁচকে বলে, হ্যাঁ যাচ্ছি, সবাই রেডি হয়ে নেই, তারপর হচ্ছি। তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন, সাজবি না? ইফা এবার উসখুস করে বলে, আসলে আপু আমার অর্নামেন্টস গুলো না ওই আকাশ ভাইয়ের রুমে আছে। আসলে সবকিছু আনার সময় অত খেয়াল করে ওগুলো আনতে পারিনি। তো নিয়ে আয় গিয়ে। একটু এনে দাও না আপু। মিথিলার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট খালাতো বোনটার দিকে তাকিয়ে বলে ওঠে, পারবো না আমি, রেডি হতে হবে আমায়, আর এই বিছু বাহিনীদেরও তো রেডি করতে হবে। তুই নিয়ে আয়। ইফা ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকে। সে আকাশের রুমে যেতে একটুও ইচ্ছুক না। কেন জানি আকাশের সামনে গেলে তার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়। ছেলেটার ঠোঁট কাটা কথা একদমই সহ্য করতে পারে না সে। ইফা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে কাউকে, কিন্তু কাউকে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত। অগত্যা তাকেই পা বাড়াতে হয় অসভ্য আকাশের রুমের দিকে। রুমের কাছে আসতে পা দুটো আপনা আপনি থেমে যায় ইফার। রুমের দরজা খোলা, ঘরে উকি দেয় কেউ নেই। বুকে হাত দিয়ে কয়েকটা স্বস্তির শ্বাস ফেলে রুমে ঢুকে পড়ে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তার প্রয়োজনীয় জিনিস বের করে নিয়ে বিড়বিড় করে, অসভ্য লোকটা নেই। কথাটা বলে খুশি হয়ে আয়নার দিকে তাকাতে চোখ দুটো স্থির হয়ে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে আকাশ দাঁড়িয়ে আছে। ইফার চোখ দুটো মার্বেলের ন্যায় রূপ নেয়। আকাশ মিটিমিটি হাসছে ইফাকে দেখে। আকাশের হাসির কারণ ধরতে পারল না ইফা। সে পেছনে ঘুরে দাঁড়াতে আকাশ ভ্রু নাচায়। ইফা নিজেকে গুটিয়ে নেয় একটু। আকাশ ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে, এখানে কি করছিলি? আমার জিনিস নিতে আসছিলাম। কি জিনিস নিতে আসছিলি? সেদিন না তো সব জিনিস নিয়ে গেলি, আজকে কি নিতে আসছিলি? নাকি এটা আমার রুমে আসার বাহানা? মানেটা খুব সোজা। তোর হয়তো আমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই কোনো একটা বাহানা বের করে আমার রুমে এসেছিস। কথাটা বলেই আকাশ বাঁকা হাসে। ইফা আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আপনাকে দেখতে আসবো আমি? আশ্চর্য,
প্রেমে পড়েছিস তাই দেখতে আসবি? কিসের প্রেম? কারো প্রেমে পড়িনি আমি। সরুন সামনে থেকে, রেডি হতে হবে আমাকে। আকাশ এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো ইফার দিকে। গোলাপি রংটা যেন মেয়েটার গায়ে একটু বেশি ফুটে উঠেছে। ডাগর ডাগর চোখের দৃষ্টি ওর মুখশ্রীতে আটকে আছে। আকাশ সেদিকে তাকালো, মুখে কোনো সাজ নেই, তবুও মেয়েটাকে এত সুন্দর লাগছে তার কাছে, যেন সদ্য ফুটে ওঠা পদ্ম। ঘোর লাগা দৃষ্টিতে ইফার পানে তাকে ইফার দুপাশে হাত রেখে ইফার দিকে খানিকটা ঝুঁকে যায় আকাশ। আকাশকে নিজের কাছে দেখে খানিকটা পেছনে ঝুঁকে যায় ইফা। হঠাৎ হৃৎপিণ্ড তড়িৎ বেগে লাফাতে থাকে। আকাশ খানিকটা ঝুঁকে ইফার কান বরাবর মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে, প্রেম নামক জিনিসটা জড়াতে চাই না আমি, কিন্তু তুই বারবার বাধ্য করিস আমায় প্রেমে পড়তে। বেহায়া বানাস আমার এই দু চোখকে। এখন কি করি বলতো? আমার তো বড্ড প্রেম প্রেম পাচ্ছে। কি করা যায় বলতো? আকাশ কথাগুলো বলে ইফার মুখের দিকে তাকায়। ইফার দৃষ্টি নত। সামনে থাকা লোকটার দিকে চোখ তুলে তাকানোর সাহস এখন তার নেই। হুট করে ইফা আকাশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আকস্মিক ধাক্কা খাওয়ায় আকাশ পিছিয়ে যায়। আকাশ সরতে ইফা কোনো দিকে না তাকিয়ে জিনিসগুলো নিয়ে বেরিয়ে যায়। এদিকে আকাশ খানিকক্ষণ ভ্রু কুচকে ইফার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হেসে দেয়। বর এসেছে বর এসেছে বলে সবাই একই বুলি পুনরাবৃত্তি করছে। বর আসার খবর পেয়ে বিচ্ছু বাহিনী সবাই দৌড়ে নিচে নেমে এসেছে। গেট ধরতে হবে তাদের। সবাই মিলে গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বর নামতেই দুপক্ষের মাঝে টাকা দেওয়া দেওয়ি নিয়ে ঝগড়া বেঁধে যায়। মেয়ে পক্ষ যত টাকা দাবি করেছে ছেলে পক্ষের কেউ তা দিতে রাজি নয়। এই নিয়ে দুপক্ষের মাঝে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়। অবশেষে কনে পক্ষ জিততেই বরপক্ষ সবাই মুখ ভার করে কনে পক্ষের হাতে টাকা তুলে দেয়। মিথিলা টাকা হাতে নিয়ে রাফসানের ভাই রিফাতের দিকে তাকিয়ে ভাবে নিয়ে বলে, কি বেআইনসাম, প্রথমে হেরে গেলেন এভাবে? রিফাতও ভাব নিয়ে বলে, খেল তো अभी भी बाकी है बेआइन साहेबा, সবে তো শুরু, দেখি কারা জেতে। গেটের ফিতা কেটে বরপক্ষ ভেতরে ঢুকে। বরপক্ষ ঢুকতেই তাদের খাবারের আয়োজন করা হয়। রিফাত এসে মিথিলার পাশে দাঁড়িয়ে পড়ে। মিথিলা রিফাতের দিকে এক নজর দিয়ে আবার অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। রিফাত এটা খেয়াল করে আহত কণ্ঠে বলে, ইস, এত সুন্দর বেআইন সাহেবা এভাবে দৃষ্টি ঘুরিয়ে নিলে তো বুকের বাঁ পাশটায় খুব লাগে। এদিকে ইয়াস ওদিক দিয়ে যাচ্ছিল। রিফাতের কথা শুনে দাঁড়িয়ে যায় ওখানে। দৃষ্টি রিফাত আর মিথিলার দিকে ঘুরতে মাথায় রাগ উঠে যায় তার। ইয়াস দ্রুত পায়ে হেঁটে মিথিলার কাছে চলে যায়। মিথিলার হাতের কবজি ধরে রাগী স্বরে বলে ওঠে, 2 মিনিটের মাঝে তুই আমার রুমে যাবি। আমার কথার অবাধ্য হলে এই বাড়িতে তুলকালাম বেঁধে যাবে, এই বলে দিলাম। অনলি 2 মিনিটস। 2 মিনিটের মাঝে আমি তোকে যেন আমার কক্ষে দেখি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।